উদ্ভ্রান্তের মতো তুলিকা মাইজিনের খুব নিকট ছুটে এসেছে। নাফিস আর সে মাইজিনকে ধরে হসপিটালের উদ্দেশ্য যেতে উদ্যত হয়েছে, তখনই তারা দুজন থেমে যায়, কারো গম্ভীর কণ্ঠে। তাহলে তুমি সেই মেয়ে যার কারণে আমার ছেলে আমাদেরকে ছেড়ে দিয়েছে? গুটি গুটি পায়ে রৌফ সুলতান সামনে এলেন। তুলিকা অবাক হয়ে তাকিয়ে আছে উনার মুখ ও পানে। চেনার চেষ্টা করল সে, কারণ তুলিকা এর আগে কখনোই তাকে দেখেনি। নাফিস ভ্রু কুঁচকে বলে, এগুলো কি বলছেন আঙ্কেল? ছেড়ে এসেছে মানে কি? কেন তুমি জানো না নাফিস? ও তো এখন তোমাদের বাড়িতেই থাকছে, তাই না? দেখুন, আমাদের এত সময় নেই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার সঙ্গে কথা বলবো। মানুষটা অসুস্থ, তাকে নিয়ে হসপিটাল যেতে হবে। নাফিস ভাই চলুন, আমার ভীষণ টেনশন হচ্ছে। উনার যে জ্ঞান ফিরল না এখনো। এই মেয়ে, আমার গাড়ি আছে, চলো হসপিটালে পৌঁছে দিচ্ছি। আবারও গম গম গম্ভীর স্বর রৌফ সুলতানের। না আঙ্কেল, আমাদের সঙ্গে গাড়ি আছে। আমার বন্ধুকে আমার গাড়ি করেই নিয়ে যাচ্ছি। আপনার যদি ওকে নিয়ে চিন্তা হয় তবে আমাদের সঙ্গে আসতে পারেন। কারণ একজন বাবাকে তো বারণ করতে পারি না ছেলের সঙ্গে না যেতে। বেশি বাড়াবাড়ি করো না নাফিস। আমার ছেলে আমার গাড়িতে যাবে, এটাতে সমস্যা কোথায় তোমার? আমার ছেলের উপর আমার কি ভালোবাসা নেই? সম্পূর্ণ অধিকার আছে আমার তার উপর। সে অসুস্থ হলে আমি তাকে নিয়ে চিন্তিত হব না। কিন্তু মাইজিন আমার গাড়িতেই যাবে আঙ্কেল। হে ইউ। আপনারা আপনাদের তর্ক পরে করবেন, আমার স্বামী এখন অসুস্থ। তার কোনো ক্ষতি আমি সহ্য করব না। আর মিস্টার সুলতান, আপনার যদি এতই ছেলের উপর ভালোবাসা থাকতো না, তবে উনাকে এতটা কষ্ট পেতে হতো না। ছোট থেকে দিনের পর দিন মানুষটাকে সৎ মায়ের হাতে বেধড়ক মার খেয়ে বড় হতো না। একজন পুরুষ মানুষ হয়ে রান্না করে আপনার স্ত্রীর মুখে খাবার তুলে দিতে হতো না 3 বেলা। এত ভালোবাসেন যে ছেলের অসুস্থতার সময় একবার বুকে জড়িয়ে ধরার সময়টুকু হয়নি আপনার। তার শরীর খারাপের সময় তার পাশে থাকার সময় পর্যন্ত হয়নি। সেসব কথা না হয় ছেড়েই দিলাম, কিন্তু আজ তো পারতেন উনার খেয়াল রাখতে। সবাই এখানে উপস্থিত ছিল, শুধু আপনিই পড়ে এসেছেন। আজ কেন এসেছেন? আজকেও প্রয়োজন ছিল না। নাফিস ভাইয়া চলুন দ্রুত। রৌফ সুলতান শক্ত চোখ মুখ করে দাঁড়িয়ে রইলেন। কি বলল এই মেয়েটা? এত বড় সাহস তার মুখের উপরে এতগুলো কথা বলল মেয়েটা। কি সব আবোল তাবোল বকে চলে যাচ্ছে। সৎ মায়ের মার খেয়েছে মানেটা কি? তুলিকার কথার কোনো কিছুই বোধগম্য হয় না তার। শুধু বিস্ময়ে তাকিয়ে থাকে তাদের যাওয়ার পানে। মাইজিনকে ধরে গাড়িতে তুলে বসিয়ে দিল তারা। তুলিকা তার মাথা ধরে তাকে জাগানোর চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই মাইজিনের জ্ঞান আসছে না। হসপিটালে যেতেই মাইজিনকে ভর্তি করানো হলো ইমার্জেন্সিতে। অস্থির তুলিকা কেঁদে কেটে একসা। কালকের ব্যবহারটা সে ভুলে উঠতে পারছে না। মনে পড়লেই হৃদয় উতলে কান্নারা ছিটকে বেরিয়ে আসছে। আই প্রমিস ইউ। আর কোনোদিন এরকম করব না মাইজিন।
আপনি সুস্থ হয়ে যান, শুধু শুধু আপনি সুস্থ হয়ে যান প্লিজ। আল্লাহ আমার স্বামীকে সুস্থ করে দিন। মানুষটার যদি কিছু হয়ে যায় আমি যে নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না আল্লাহ। মনে মনে নানান প্রলাপ করে যাচ্ছে তুলিকা। সে আর নিতে পারছে না। ভাবি এত কাঁদবেন না, মাইজিন ঠিক হয়ে যাবে। নাফিস ভাই উনি ঠিক হয়ে যাবে বলুন, কিছু হবে না উনার, তাই না? দেখুন না কখন থেকে অজ্ঞান হয়ে আছে। ভাবি মাইজিনের কিচ্ছু হবে না, দেখে নিয়েন। আল্লাহ এত ভালো একজন মানুষের সঙ্গে খারাপ কিছু করবেন না। তন্মধ্যে ডক্টর বেরিয়ে এলেন। তুলিকা হন্তদন্ত হয়ে তার নিকটে এগিয়ে গেল। ডক্টর, আমার হাজবেন্ড কেমন আছে? উনার কি হয়েছে? দেখুন, আপনারা শান্ত হন। উনি এখন ঠিক আছেন। উনার অনেকগুলো টেস্ট করা হয়েছে আমাদের সন্দেহ অনুযায়ী। রিপোর্ট না দেখে আমরা আগেই কিছু বলতে চাইছি না। আপনারা উনার স্যালাইন শেষ হলে বাসায় নিয়ে যেতে পারেন। 3-4 দিন পর উনার রিপোর্টগুলো নিয়ে যাবেন। তুলিকারা সন্ধ্যায় মাইজিনকে নিয়ে বাসায় এলো। মাইজিন তুলিকার সঙ্গে কথা বলেনি এখনো। স্বাভাবিকভাবেই এই বিষয়টা ভীষণভাবে দাগ কেটেছে তুলিকার মনে। পরক্ষণেই সে ভাবল এটা সে ডিজার্ভ করে। না চাইতেও চোখের কোণ ঘেঁষে জলের রাশিরা গড়াগড়ি খাচ্ছে। তার শাস্তি পাওয়াই উচিত। সত্যিই এটা সে ডিজার্ভ করে। রাতের খাবার খাইয়ে দেওয়ার পর মাইজিনকে মেডিসিন খাইয়ে দিল তুলিকা। মাইজিন নির্লিপ্ততা চোখে তাকিয়েছিল তুলিকার আড়ালে। মেয়েটার মুখ একদিনেই শুকিয়ে গেছে। মনে হচ্ছে সে না তুলিকাই অসুস্থ হয়েছে। মুখটা ফ্যাকাশে, রক্তশূন্য লাগছে মেয়েটার। কিন্তু তার ভেতরে যে অভিমানের বাসা বেঁধেছে এটা থেকে বের হতে পারছে না কিছুতেই। মিষ্টি একবার এসে মাইজিনকে দেখে গেছে। কতক্ষণ গল্প করে গেছে। মাঝরাতে মাইজিনের ঘুম ভেঙে যায় কারোর গুনগুনিয়ে কান্নার আওয়াজে। নিজের পায়ের কাছে ভারী ভারী অনুভব হয়। মাইজিন তার দুর্বল শরীরকে টেনে তুলে লাইট জ্বালিয়ে দিল। সে ঘুম ঘুম কণ্ঠে বলে, আরে তুলিকা, আপনি জেগে আছেন এখনো? কটা বাজে? তুলিকা নড়েচড়ে বসে কিতক্ষণ মৌন থেকে দৌড়ে ঝাঁপিয়ে পড়ে মাইজিনের বুকে। ডুকরে কেঁদে উঠে প্রিয় স্বামীর বুকে মাথা রেখে। মাইজিন হতবাক হয়ে গেছে তার এরকম কণ্ঠে। কিম্ভূত কিমাকার আশ্চর্য হয়ে তুলিকার মাথায় হাত রাখে। মনের মধ্যে জমে থাকা অভিমানকে আর প্রশ্রয় দিতে পারে না সে। প্রিয়তমা স্ত্রীকে শক্ত করে জড়িয়ে ধরে। হয়েছে, অনেক হয়েছে। এবার শান্ত হও। কি হয়েছে, এভাবে কান্না করছো কেন? রিয়েলি সরি মাইজিন। আমি আপনার সঙ্গে কালকে ওইভাবে কথা বলতে চাইনি। ওই যে নুশার আম্মু আছে না, উনার সঙ্গে গল্প করার সময় কথায় কথায় উনি বলেন পুরুষ মানুষ হলো মেয়েলোভী। স্ত্রীকে ভোগ করা শেষ হলে বাইরের মেয়েদের দিকে নজর পড়ে। তখন আর ঘরের স্ত্রীকে মনে ধরে না। এই দেখুন না ভাবি, নুশার আব্বু আগে কথায় কথায় বউ বউ করে মাথায় তুলে রাখত। সব জিনিস প্রয়োজনের আগে হাতে এনে হাজির করে দিত, কিন্তু এখন এখন আমি তার দু চক্ষের বিষ। সহ্য করতে পারে না আমাকে।
তার নাকি এখন আর আমাকে ভালো লাগে না। ভাবি আপনি মাইজিন ভাইকে চোখে চোখে রাখবেন, ওরকম ছেড়ে দিয়ে রাখবেন না। হাতে রাখার চেষ্টা করবেন। আকর্ষণ শেষ হলেই কিন্তু অন্য মেয়ের দিকে নজর যাবে। তাই আমি ভেবেছিলাম আপনার থেকে একটু দূরে দূরে থাকলে আমার প্রতি আপনার আকর্ষণ কমবে না। হায়রে মেয়ে মানুষ, তাই তুমি আমার থেকে দূরে দূরে থাকার জন্য ওরকম করলে। আরে এতদিনে আমাকে এই চিনলে? যাই হোক, আমার বউয়ের জায়গা কেউই কোনো দিন পাবে না। সো এসব চিন্তা মাথায় রাখার দরকার নেই। যত সব লেইম কথা বার্তা মাথায় ভর্তি করে রাখা, তাই না? আর হবে না। আমাকে ক্ষমা করে দিন আপনি। আমি আর কখনো আপনাকে কষ্ট দেব না। আবার তুলিকা মাইজিনকে ঝাপটে ধরে, মাইজিন তার মুখ তুলে ধরে তার চোখ মুছে দিল। তুলিকা আবারও তার বুকে ঘাপটি মেরে বসে থাকে। এই যে শুনো মেয়ে, আর নিচে যাওয়ার দরকার নেই। এসব কিছু মহিলারাই তো মানুষের মন বিগড়ে দেয়। আমার বউয়ের মতো ভোলা ভালা মানুষ পেয়ে এটা সেটা মাথায় ঢুকিয়ে দিয়েছে। আর যাব না। আপনি আমাকে ক্ষমা করেছেন তো? আরে আমি রাগ করিনি। তবে অভিমান হয়েছিল বটে। এখন আর নেই। তুলিকা মাইজিনের পুরো মুখশ্রীতে চুম্বন এঁকে দিল। উন্মুক্ত বুকে চুমু একে দিয়ে নাক টানল। না জানি রিপোর্টে কি আসে। বড্ড ভয় হচ্ছে তার। খুব আপন কিছু হারানোর ভয়ে অস্বস্তিতে বিমূঢ় হয়ে আসছে মন। বিষাক্ত কিছু ঝাপটে ধরছে তাকে। সে আরো কিছুটা জোরে আঁকড়ে ধরল মাইজিনকে। মাইজিন আলতো হাসে। বলল, আল্লাহ, আস্তে আস্তে ধরো। আমি তো পালিয়ে যাচ্ছি না। এমন ভাবে ধরেছ নিঃশ্বাস নিতে পারছি না। তুলিকা তার কোলে বসে হাতের বাঁধন আরো জোরালো করল। ওইভাবেই বসে থেকে তার বুকেই ঘুমিয়ে গেল। 500 টাকা দেন। আরে একটু আগেই কোচিংয়ে যাওয়ার আগে তোমাকে 500 টাকা দিলাম। অতীতের কথা ভুলে যান। অতীত নিয়ে পড়ে আছেন বলেই আমাকে পটাতে পারেন না। মিষ্টির ঠোঁটের কোণে দুষ্টু হাসি। নাফিস কোনা চোখে তাকিয়ে রইল তার দিকে। 500 টাকা বের করে দিয়ে বলল, এভাবে আর কত টাকা নিবা? শুধু পেছনে পেছনে ঘুরি বলেই রোজ টাকা নাও? বিয়ের পর কি আমাকে ফকির বানিয়ে বাটি হাতে রাস্তায় নামিয়ে দিবা? উমা, আপনার কি টাকা শেষ হলো নাকি? যদি হয়ে থাকে তবে ঘুরা বন্ধ করুন। হ্যাঁ, নাফিসকে ফুতুর করা তোমার মতো বাচ্চা মরিচের কাম্য নয়। আপনি দিনে প্রায় 10 বার আসেন আমার পিছনে পিছনে। যদি 10 বারই টাকা নিয়ে আপনার বাটি হাতে নিতে সময় লাগবে না। মানে? মানে কিছুই না। এখনো সময় আছে, পিছু ছেড়ে দিন আমার। না হলে সত্যিই ফুতুর হতে হবে আপনার। এই জীবন থাকতে আর ছাড়ছি না তোমাকে। নাফিসকে নিজের পিছু ছাড়াতে সক্ষম হয়নি কোনোভাবেই মিষ্টি। তাই এই পন্থা অবলম্বন করে নাফিসের হাড় মাংস জ্বালিয়ে কয়লা করে দিচ্ছে। নানানভাবে জ্বালাতন করছে, কিন্তু কোনোভাবেই নাফিসকে তার পিছু আসা ছাড়াতে পারেনি। এই যে রোজ নাফিসের থেকে সকাল বিকেল 500 করে টাকা নিচ্ছে।
এগুলো আবার জমিয়ে নির্দিষ্ট স্থানে রেখেও দিচ্ছে যাতে করে সেগুলো আবার রিটার্নও করতে পারে। ঘটনাটা পরের দিন ভোর বেলার। মাইজিন নড়েচড়ে উঠে। তার দম বন্ধ লাগে, হাঁসফাঁস করছে সে। বুকের উপর ভারী কিছু অনুভব হয়। সহাস্যে রেগেমেগে এলোপাতাড়ি উঠে বসে। কোনো কিছু না ভেবে তুলিকাকে নিজের বুকের উপর থেকে ধাম করে ধাক্কা দিয়ে ফেলে দেই বিছানা থেকে। আকস্মিক ঘটনা হতবিহ্বল তুলিকা। ধাক্কার তাল সামলাতে না পেরে বিছানা থেকে ফ্লোরে ছিটকে পড়ে। আক্রোশে ফেটে পড়েছে মাইজিন। এই মুহূর্তে তাকে দেখে যে কেউ ভয় পাবে। অত্যন্ত কর্কশ টোনে বলে, তোমার সাহস কি করে হয় আমার কাছে আসার? অসভ্য মেয়ে মানুষ। মাইজিন ওয়াশরুমের দিকে চলে যায়। তুলিকার ঘুম ঘুম ভাব উবে গিয়েছে তখনই। মাইজিনের এমন ব্যবহারে যার পর নাই অবাক হয়। আকাশসম বিস্ময় নিয়ে মেঝেতেই বসে রইল সে। এ কেমন ব্যবহার মাইজিনের? এমন অদ্ভুত ভাবে রেগেই বা গেল কেন? সে পড়ে যাওয়ায় মাজায় ব্যথা পেয়েছে। উঠতে চাইলেও পারল না। কোনো রকমে খাটের পাশি ধরে ওঠার চেষ্টা করতেই মাইজিনের গলা পেল। আরে তুলিকা, ফ্লোরে বসে কি করছো? তুলিকার কাছে 2 মিনিটের মধ্যে মাইজিনের এই বদলে যাওয়াটা দেখে অদ্ভুত ঠেকে। কি হলো মাইজিনের? আপনার মনে নেই আমি কিভাবে পড়লাম এখানে? কি মনে থাকবে? দেখি উঠো। মাইজিন তুলিকাকে ধরে তুলে খাটে বসালো। নিশ্চয়ই বাজে স্বপ্ন দেখছিলে তাই না? খুব বেশি জোরে পড়ে গেছিলে নাকি? ব্যথা পেয়েছ? তুলিকা তখনও মাইজিনের দিকে তাকিয়ে আছে। এখনো তার চোখ মুখে বিস্মিত ভাব বিরাজমান। মাইজিন মুচকি হেসে বলল, কি দেখো? আমার মিসেসের দেখি আমার থেকে চোখ সরছেই না। আদর চাই নাকি? লাগলে বলতে পারো। আপনি জানেন একটু আগে কি হয়েছে? আপনি আমাকে নিজে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন এবং রেগেমেগে ওয়াশরুমে চলে গেছেন। আর এখন সম্পূর্ণ উল্টোটা করছেন, যেন কিছু হয়নি। মাইজিন তার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে। মাইজিন বেফাঁস হেসে উঠল। হাসতে হাসতে বলল, বাজে স্বপ্ন দেখেছ? আমি তোমাকে ধাক্কা দেব? আমি ভুল করেও তোমাকে আমি আঘাত দিতে পারি না, এটা জানো তুমি। হয়তো তাই হবে। কোনো রকমে মনের ভ্রম ভেবে উড়িয়ে দিল তুলিকা ব্যাপারটা। তুলিকা উঠে ফ্রেশ হতে চলে যায়। অজু করে এসে নামাজে বসে, মাইজিনও নামাজ পড়ে নিল তার সঙ্গে। মাইজিন আজকে অফিস যেতে চেয়েছিল কিন্তু তুলিকা তাকে যেতে দেয়নি কোনোভাবেই। সে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত কোনোভাবেই অফিস করতে পারবে না, তার করা হুকুম। বউয়ের হুকুম মেনে মুখ গোমরা করে বসে আছে সে। তুলিকার এমন যত্ন, অধিকার বোধ, ছোট ছোট চোখে তাকিয়ে থাকা বেশ এনজয় করছে। কিন্তু হুট করেই সকালের কথা মনে পড়ল তার। সে কি সত্যি তুলিকাকে ধাক্কা দিয়েছিল তার বুকের উপর থেকে? না হলে তুলিকা বলবে কেন সে কথা? নাকি বাজে স্বপ্নই দেখেছে? কিছুই বুঝে উঠতে পারে না সে।
শাপলা সিদ্দিকা বসে আছে শারমিনের সঙ্গে। তাদের প্রতিটি কার্যক্রম সফল হওয়ার আগেই ফ্লপ হয়ে গেছে। এখন আমাদের করণীয় কি আন্টি? মাইজিন তো বিয়ে করে নিয়েছে, এখন কি করব আমরা? জানি না। তবে তোর আঙ্কেল দেশে থাকা পর্যন্ত আমাদের চুপ থাকতে হবে। কত নির্যাতন করলাম কিন্তু কোনোভাবেই সম্পত্তি হাতে এলো না। নিজের বোনের স্বামীর চোখে নিজের বোনকে খারাপ প্রমাণ করে তার সঙ্গে প্রেমের অভিনয় করে তাকে ফাঁসালাম। বোনকে দিনের পর দিন ওষুধ দিয়ে অসুস্থ করে রেখে মেরে দিলাম। বোনের জায়গা নিলাম কিন্তু কোনোভাবেই সম্পত্তি হাতে পেলাম না। এই যে এত এত সম্পত্তি আমার, সব চাই সব। আহ আন্টি, আস্তে কথা বলো। এসব কথা যদি কেউ শুনে ফেলে কি হবে ভেবে দেখেছো? আঙ্কেল বাড়িতে ভুলে যেও না। আরে ধুর, 20 বছর থেকে ওই লোকের সঙ্গে সংসার করছি, আমি চিনি ওকে। 1 নম্বরের গর্দভ লোকটা। কিছুই টের পাইনি এত বছর, আর আজকে একদিনেই টের পেয়ে যাবে। আমি যা কিছু বলি তাই বিশ্বাস করে এসেছে এই পর্যন্ত, বুঝলি? বড্ড বোকা তোর আঙ্কেল। আমার অভিনয় বুঝতেই পারেনি। তবে তুই চিন্তা করিস না, এবার আমাকে কিচ্ছু করতে হবে না। যা হওয়ার তা তো হবেই। আমার পথের কাঁটা এমনিতেই সরে যাবে। সত্যি আন্টি, ইউ আর আ জিনিয়াস, যেমন রূপ তেমন গুণ। ও হ্যাঁ, শয়তানি গুণ। হো হো করে হেসে উঠল শারমিন আর শাপলা একসাথে। পর্দার আড়াল থেকে দুটো পা তন্মধ্যে সরে গেল। হাতের মুঠো শক্ত করে নিজের রুমের ভেতরে প্রবেশ করে। দুপুরে রান্নায় ব্যস্ত তুলিকা। মাইজিনের শরীরে রক্ত কম। সেজন্য ডক্টরের পরামর্শ অনুযায়ী সেসব খাবার খাওয়াতে হবে যেগুলো খেলে শরীর ভালো হবে। কবুতরের মাংস, শিং মাছ, শাক সবজি। কতকগুলো পদ করেই ক্ষান্ত হয় তুলিকা। মাইজিন তাকে রান্নার কাজে সাহায্য করতে যায়, কিন্তু তুলিকার গরম চোখের চাহনিতে চুপসে যায়। হুট করেই মস্তিষ্কে নাড়া দিল অস্বাভাবিক কিছু। সে ফল কাটার ছুরি নিয়ে এগিয়ে যায় রান্নাঘরে। আচ্ছা, যদি আমার হাত কাটা হয় কতগুলো রক্ত বের হবে? আমি দেখতে চাই। কি ভয়ানক সে কথা! তুলিকা ভয়ে সিটিয়ে যায়। মাইজিন নিজের হাতের শিরা বরাবর ছুরি ধরে। কেমন অদ্ভুত ভাবে হাসে। ওটা রাখুন মাইজিন। আপনি আমাকে কেন ভয় দেখাচ্ছেন কেন? হাত কেটে যাবে মাইজিন। প্লিজ রাখুন ছুরিটা। মাইজিন হেসে নিজের হাতে ছুরি বসিয়ে টান দিতে উদ্যত হয়, তখনই কলিং বেল বেজে ওঠে। সেই সুযোগে মাইজিনের হাত থেকে ছুরিটা কেড়ে নিল তুলিকা। আমি দেখব, 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 কতগুলো রক্ত হয় দেখব। মাইজিন পাশের রুমে গিয়ে বসে পড়ল ধরাম করে। তুলিকার চোখ দিয়ে অনর্গল পানি পড়ছে। সর্বাঙ্গে কাঁপন সৃষ্টি হয়েছে তার। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে একেবারে। ঢকঢক করে পানি পান করে সে। এদিকে অনবরত কলিং বেল বেজেই যাচ্ছে। তুলিকা নিজেকে ধাতস্থ করে দরজা খুলে দিতে যাবে, তখনই মাইজিন আসে। আরে তুলিকা, কখন থেকে কলিং বেল বাজছে শুনছো না? ঠাই দাঁড়িয়ে আছো? কি যে করো না! ঠিক আছে, আমিই খুলে দিচ্ছি।
মাইজিনের পর পর এরূপ আচরণে খেই হারিয়ে গেছে তার। কতটা ক্যাজুয়ালি কথা বলছে মাইজিন, অথচ একটু আগেই কেমন অস্বাভাবিক আচরণ করছিল। কিছুক্ষণ আগের ঘটনা মস্তিষ্কে অন্য কিছুর আভাস দেয় তার। নাকি মাইজিন মজা করছিল তার সঙ্গে? না হলে এরকম কেন করবে? কলিং বেল বাজছে জন্য হয়তো সে বিষয়ে কথা বলল না এখন। তুলিকা নিজের ঘাড়মাক্ত মুখ মুছে মাইজিনকে বলে, কে এসেছে মাইজিন? দরজা খুলে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসুন, বলল মাইজিন। তুলিকা দরজার কাছে এসে অবাক হয়ে যায় দরজায় দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে। আপনি এখানে? এত অবাক হওয়ার কি হয়েছে? আমি কি আমার ছেলেকে দেখতে আসতে পারি না? তার কথা শুনে মাইজিন তাচ্ছিল্যের হাসি হাসে আড়ালে। তুলিকা অপ্রস্তুত হেসে বলল, না না আঙ্কেল, তা কখন বললাম? আপনি আসেননি তো এর আগে কখনোই। আপনি ভেতরে আসুন না প্লিজ। রউফ সুলতান ভেতরে প্রবেশ করলেন। রুমে ঢুকে পুরো রুমে চোখ বুলিয়ে নিলেন তিনি। রুমগুলো তেমন বড় না, জিনিসপত্রও কম, তবুও রুম গোছানো আর পরিপাটি থাকাই দেখতে ভালো লাগছে। রউফ সুলতান কাউচে বসলেন। তুলিকা আর মাইজিন নিশ্চুপ। অবাক হয়েছে তারা ভীষণ। আম্মম, এভাবে তাকিয়ে আছো কেন তোমরা? আমি আসায় কি অসুবিধা হলো তোমাদের? ছি ছি না আঙ্কেল। আপনি কি নেবেন, চা কফি? কিছুই জানো না দেখছি মেয়ে। এই দুপুরে কি কেউ চা কফি খাই? তুলিকা বেশ লজ্জা পেল। মাইজিন তখনও নিশ্চুপ। তার ভীষণ অস্বস্তি হচ্ছে। যতই অপছন্দ করুক না কেন লোকটাকে, সে তো তার বাবা। এভাবে বাসায় এসেছে প্রথমবার, তার মুখের উপর কি চটাস চটাস করে কথা বলা যায়? তুলিকা শরবত করতে চলে যায়। মাইজিন আর রউফ সুলতান মুখোমুখি বসে আছে এই মুহূর্তে। হঠাৎই নীরবতা ভেঙে মাইজিন গলায় স্বর টেনে টেনে বলল, হঠাৎ কি মনে করে আন্ডারস্কোর আসলেন? তোমাকে দেখতে এসেছি। এখন তোমার শরীর কেমন? এই এটুকু কথায় যেন এত দিনের সমস্ত অভিমান গলে জল হয়ে গেল। মাইজিন অনুভব করল তার শরীর, গলা কাঁপছে অদ্ভুতভাবে। মাইজিনের অস্বস্তি কাটাতে তুলিকার আগমন হয়। তার হাতে ফলমূল আর শরবতের গ্লাস, তুলিকা আশায় বেশ স্বস্তি পেল মাইজিন। তুলিকা ঠান্ডা শরবত এগিয়ে দিয়ে বলল, আঙ্কেল শরবতটা খান। এই মেয়ে কি আঙ্কেল আঙ্কেল করছো? সহবত জানো না নাকি? সম্পর্কে আমার ছেলের বউ তুমি। সে অনুযায়ী আমি কি তোমার আঙ্কেল হয়? আঙ্কেল আঙ্কেল করছো তখন থেকে। তাহলে কি বলবো? মিন মিন করে বলল তুলিকা। বাবা বলবে। আজ, এখন থেকে। তুলিকা আর মাইজিন অবাক সাথে খুশি হয়ে তাকিয়ে থাকে রউফ সুলতানের দিকে। মাইজিন আর রাগ করে থাকতে পারে না। দুজনেই নীরবে অশ্রু ফেলে। এই অশ্রু আনন্দের, এই অশ্রু সুখের। মাইজিন নিজের বাবাকে জড়িয়ে ধরে। তার বাবা উপরে উপরে গম্ভীর ঠিকই, কিন্তু ভেতর থেকে ততটাই কোমল।
ঠিক কত বছর পর এভাবে বাবার বুকে মাথা রেখেছে সে। এরকম সুন্দর দৃশ্য কি সব সময় দেখা যায়? তুলিকা প্রাণ ভরে তাদের বাবা ছেলের মিলন দেখছে। কাঠখোট্টা, রাগী, গম্ভীর মানুষটার চোখেও আজ জল। রউফ সুলতান চোখ মুছে ছেলেকে আঁকড়ে ধরেন। রউফ সুলতান দুপুরে খাবার খেয়ে অনেক প্রশংসা করলেন তুলিকার। এরকম রান্না খেয়ে ভীষণ ইমোশনাল হয়ে গেছিলেন তিনি। তার প্রথম স্ত্রীর মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠেছে। কিভাবে একটা মানুষকে দিনের পর দিন তিনি ঠকিয়ে গেছেন। অথচ আসমা সিদ্দিকা সব জেনেও চুপচাপ ছিলেন তার মায়ের ভয়ে। আর অন্যদিকে শাপলা সেই সুযোগ নিয়ে তার ব্রেইন ওয়াশ করে গেছে যে আসমা তার মাকে ভীষণভাবে জ্বালাতন করেন। খেতে দেই না, বুড়ি বুড়ি বলে লাথি ঝেঁটা পেটা করে। নিজের মায়ের সঙ্গে অমন বাজে আচরণ করে জানতে পেরে সে সময় রউফ সুলতানের ভালোবাসাও কমতে থাকে আসমা সিদ্দিকার উপর থেকে। কে সহ্য করবে নিজের জন্মদাত্রী মায়ের সঙ্গে ওরা অবিচার? সেও পারেনি সইতে। তার মা ও এসে এটা সেটা বলতেন আসমার নামে, মায়ের কথায় অবিশ্বাস করার জায়গা তিনি পাননি। সব মিলিয়ে আসমার প্রতি মনটা বিষিয়ে যায় দিন দিন। আর ধীরে ধীরে শাপলার প্রতি দুর্বল হয়ে পড়েন। এক সময় আসমা সিদ্দিকা সবটা জানতে পারেন তার আর শাপলার অবৈধ সম্পর্কের কথা। আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নেন তার থেকে। ধীরে ধীরে নিঃশেষ হয়ে মৃত্যুর কোলে ঢেলে পড়েন আসমা। আজ যখন রউফ সুলতান তুলিকার হাতের রান্না খাচ্ছিলেন খুব খুব মনে পড়ছিল আসমার কথা। আসমার রান্নার হাতও এরকম সুন্দর ছিল। কি ভীষণ ভালো রান্না করতেন আসমা। গাড়িতে যেতে যেতে তিনি নানান কথা ভেবে চললেন। নিজের ভেতরের অপরাধ বোধ কোনোভাবেই কমছে না। নিজের ছেলের সঙ্গে অবিরাম অন্তহীন অত্যাচার হয়েছে তার ছিটেফোঁটাও জানতে পারেননি। নিজেকে ধিক্কার দিচ্ছেন তিনি। নিজের স্ত্রীকে কিভাবে অবিশ্বাস করেছে অন্যের কথায়। কোনো রকম যাচাই বাছাই করার প্রয়োজন মনে করেননি। আসমাও হয়তো তার প্রতি তীব্র অভিমান থেকে কিছু বলেনি, বা ভয়ে কিছু বলার সাহস করেননি। স্পাইনলেস, ইউ আর স্পাইনলেস রউফ সুলতান। নিজের স্ত্রী সন্তানের দায়িত্বের প্রতি অপরাগ তুই। তোর কোনো অধিকার নেই কারোর ভালোবাসা পাওয়ার। নিজের মনে কথা বলে কান্নায় ভেঙে পড়লেন রউফ সুলতান। মাইজিন কখন থেকে ওয়াশরুমে ঢুকে বসে আছে, এখনো বের হওয়ার নাম নেই। তুলিকা দরজায় ঠকঠক করল। মাইজিন দরজা খুলুন। কি করছেন ভেতরে? ও আমাকে মারবে। আমি যাব না। যাব না কোথাও। কে মা র বে? কি সব বলছেন? দেখি দরজা খুলুন। না না, তুমি মারবে আমি জানি। তুমি ভালো না, পচা মহিলা একটা। আমি আমি কেন মারব? মাইজিন কি হয়েছে আপনার? এরপর কোনো উত্তর এলো না। বিচলিত হলো তুলিকা। এদিকে চিন্তায় মাথা ফেটে যাওয়ার জোগাড়। আরও কিছুক্ষণ পর মাইজিন বাইরে এলো। সে সম্পূর্ণ স্বাভাবিকভাবেই বেরিয়ে এলো। তুলিকা আশ্চর্যজনকভাবে তাকিয়ে থাকে কিতক্ষণ তার দিকে। তার ঠোঁট জোড়া কাঁপছে ভয়। সে শক্ত করে জড়িয়ে ধরে মাইজিনকে।
মাইজিন তার মাথায় হাত বুলিয়ে দিল। আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আমি কি এখন একটু ওয়াশরুমেও যেতে পারবো না? আমার বউ আমাকে এতটা চোখে হারাই। একটু আগে এসব কি আজেবাজে কথা বলছিলেন? আপনি আধ ঘন্টা থেকে ওয়াশরুমে ঢুকে বসে আছেন, চিন্তা হবে না? কি বলছো এসব? আমি তো মাত্র 5 মিনিট আগে ওয়াশরুমে গেলাম। আপনি তুলিকার হৃদয় কুঁচকে যায়। আচ্ছা, সমস্যা টাকার? তার নাকি মাইজিনের? সে কি পাগল হয়ে যাচ্ছে? কিন্তু সে তো স্পষ্ট দেখতে পাচ্ছে মাইজিন হুট করেই অস্বাভাবিক আচরণ করছে, আবার কয়েক মিনিটের মধ্যে স্বাভাবিকও হচ্ছে। কাল রিপোর্ট আনতে যেতে হবে মাইজিনের। তার অমন চরম মাথা ব্যথার উৎস কি ছিল জানতে হবে। তুলিকা, কাঁদছো কেন? আমার কিছু হয়েছে? হয়নি তো, তাই না? এই দেখো, আমি একদম ফিট এন্ড ফাইন। মাইজিন তার চোখ মুছে দিল। রাত 2টো। মাইজিন লাফিয়ে ঘুম থেকে উঠে চিৎকার শুরু করে। তুলিকা হুড়মুড়িয়ে উঠে হাতরে লাইট জ্বালিয়ে দিল। আমি কি মরে গেছি? আমার শরীরে আত্মা নেই কেন? আমার আত্মা কই? আমি বোধহয় মরেই গেছি। মিষ্টি পাশের রুম থেকে ছুটে এসে মাইজিনের এমন পাগলের প্রলাপ বকা দেখে ভয় পেয়ে যায়। এই বুবুজান, কি হয়েছে? দেখ না, তোর মাইজিন ভাইয়া আবার পাগলামি শুরু করেছে। কেমন ডেসপারেট হয়ে গেছে। নাফিস ভাইকে কল করে ডাক। আমি 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 মরলাম কেন? বেঁচে নেই কেন? তুমি আমাকে মেরে ফেলেছ। কুচুটে মহিলা। মাইজিন, মাইজিন, আপনি শান্ত হন, আপনার কিচ্ছু হয়নি। আপনি একদম সুস্থ আছেন। এই দেখুন, আমি আপনাকে ছুঁতে পারছি। মাইজিন অসম্ভব চটে যায়। একটা ঝটকায় ছাড়িয়ে নিল নিজের হাত। তুলিকা তাল সামলাতে পারে না। মিষ্টি ভয় আঁতকে উঠল। সে ছুটে গিয়ে নিজের বুবুজানকে আঁকড়ে ধরল 2 হাতে। আমাকে কেউই টাচ করবে না। খবরদার, কেউ না। মাইজিনের অমন আক্রমণাত্মক অবস্থা দেখে বেশ ভয় পেয়ে গেছে তারা। 2 বোন একে অপরকে জড়িয়ে ধরে ঠক ঠক করে কাঁপছে। তখনই কলিং বেল বাজে। মিষ্টি কোনো রকমে গিয়ে দরজা খুলে দিল। অগোছালো নাফিস এক প্রকার হাঁপাচ্ছে। বোঝাই যাচ্ছে মিষ্টির মুখে মাইজিনের কথা শুনে হন্তদন্ত হয়ে ছুটে এসেছে। তুলিকা 2 হাতে নিজের মুখ ঢেকে কাঁদছে। কাঁদছে মিষ্টিও। নাফিস ভাই, দেখুন না মাইজিন ভাইয়া কেমন করছে। নাফিস ভেতরে প্রবেশ করল। দেখল সবটা স্বাভাবিক। মিষ্টি, সব তো ঠিকই আছে। মাইজিন ঘুমোচ্ছে। কি বলছেন এসব?
দেখুন। তুলিকা আর মিষ্টি দুজনেই হতবাক, হতবুদ্ধির মতো দাঁড়িয়ে রইল। যেন ঝড় থেমে গিয়ে সবটা শান্ত, নিস্তব্ধ। যেন কিছুই হয়নি, সব ঠিকঠাক। ভাবি কিছুই হয়নি। নিশ্চয়ই খুব খারাপ স্বপ্ন দেখছিলেন। উফফ নাফিস ভাই, একসাথে আমরা দুজনেই স্বপ্ন দেখছিলাম। আপনি জানেন না একটু আগে মাইজিন ভাই কি রকম করছিল। এখন উনাকে ঠিক যতটা শান্ত দেখাচ্ছে ঠিক ততটাই ভয়ঙ্কর রকমের আচরণ করছিলেন তিনি। রিল্যাক্স মিষ্টি, কি হয়েছিল সবটা খুলে বলুন তো ভাবি। আরে নাফিস, এত রাতে তুই এখানে? রাত কটা বাজে সে খেয়াল আছে? মাইজিনের কণ্ঠ পেয়ে নাফিস অপ্রস্তুত বনে যায়। আমতা আমতা করে, কিছু বলতে চেয়েও পারে না। কি বলবে সে? এত রাতে এখানে কেন এসেছে এটা বললে যদি হিতে বিপরীত হয়? তুই আসতেই পারিস, কিন্তু সময়টা দেখবি তো নাকি, বলল মাইজিন। আসলে, মানে তুই নাকি অসুস্থ তাই ভাবি ডেকেছিলেন। তোর জন্য চিন্তা করছিল খুব। কি আমি অসুস্থ? আমাকে দেখে কি তোর অসুস্থ মনে হচ্ছে? এই দেখ আমি একদম সুস্থ আছি। তোর ভাবির আমাকে নিয়ে বেশি চিন্তা। মাথাটা কি পুরোপুরি গেছে তোমার তুলিকা? এত রাতে শুধু শুধুই নাফিসকে ডেকেছ? না, আসলে আপনি কেমন করছিলেন তাই ভয় পেয়ে গেছি। কেমন করছিলাম আমি? আপনি ভুলে গেলেন এর মধ্যেই। আরে কিছু হলে তো মনে রাখব। মিষ্টি ঘুমোওনি কেন এখনো? যাও ঘুমাও। আর নাফিস যা, তুইও গিয়ে ঘুম দে। এই মেয়েটা পাগল বানিয়ে দেবে আমাকে, সাথে তোদেরকেও। নাফিস চলে যায়। সে রাতে আর ঘুমাতে পারল না তুলিকা। প্রিয় মানুষের এমন অসময়ে কি ঘুমানো সম্ভব? মাইজিনের মাথায় হাত বুলিয়ে একটা উষ্ণ চুম্বন এঁকে দিল সে। চোখ থেকে বেরিয়ে এলো নোনা জল। খুব ভয় হচ্ছে তার। মনে হচ্ছে কিছু একটা হারাতে বসেছে সে। সকালে উঠে তুলিকা প্রথমে নাফিসের সঙ্গে দেখা করে। মাইজিনের বিগত 4 দিনের কার্যকলাপ পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিল। নাফিসের কপালে চিন্তার ভাঁজ পড়ে। তার কিছুই বোধগম্য হয় না কি জন্য এসব হচ্ছে। ভাবি আপনি চিন্তা করবেন না, আমি ডক্টরের কাছে যাব, ওর রিপোর্টস গুলো নিয়ে আসব। আচ্ছা ভাই। একটা দীর্ঘশ্বাস ফেলে তুলিকা আবারও বলল, আপনাকে কষ্ট দিচ্ছি ভাই। আসলে মাইজিনের জন্যই যেতে পারছি না কোথাও। কখন কি করে বসে? সব সময় একটা আতঙ্ক তাড়া করছে আমায়। মাইজিনের যদি জোরালো কিছু হয়, ভেবেই আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। ভাবি শান্ত হন, আপনি রুমে যান তো। মিষ্টি রেডি হয়ে নিচে নামছিল। তারও মনটা বিষণ্ণ হয়ে আছে। মাইজিনের উদ্ভ্রান্তের মতো আচরণের রেশ এখনো মাথা থেকে বের করতে পারেনি সে। মিষ্টি আসো, তোমাকে পৌঁছে দিচ্ছি। মিষ্টি বাধা দেয়নি। বরং নীরবে গিয়ে গাড়িতে বসেছে। নাফিস গাড়ি চালানোর ফাঁকে ফাঁকে মিষ্টিকে অবলোকন করছিল। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। মাইজিন ভাইয়ার কি হয়েছে বলুন তো?
হঠাৎই এরকম আচরণের মানেটা কি? একজন সুস্থ স্বাভাবিক মানুষের কি হচ্ছে মাঝে মধ্যে? জানি না মিষ্টি। দেখি ডক্টরের কাছে যাচ্ছি, রিপোর্ট দেখে কি বলেন। মিষ্টি মুখ চেপে হুহু করে কান্না করে দিল। কাঁদতে কাঁদতে বলল, মাইজিন ভাইয়ার যদি কিছু হয়ে যায় আপু বাঁচবে না। শেষ হয়ে যাবে আপু। কেঁদো না আমার বাচ্চা মরিচ। সহ্য করতে পারি না। মিষ্টি কান্না থামিয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। নাফিস আলতো হাসে আড়ালে। মিষ্টি এই প্রথমবার নাফিসকে খেয়াল করল, কি সুন্দর মানুষটার মুখটা। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বাইরে তাকালো। আজকে স্কুলে না গেলে কি হতো না, বলল নাফিস। আজ আমার এক্সাম। 9-এর ফাইনাল এক্সাম শুরু হয়েছে। 10-এ উঠবো আমি। আর বাচ্চা মরিচ বলবেন না আশা করি। ওহো, তাই তো, বড় হয়ে গেছে আমার বাচ্চা মরিচ। তা ভালোভাবে পড়েছ? হ্যাঁ পড়েছি। ঘটনা তো রাত 2টা বেজে ঘটেছে। রাতেই পড়া কমপ্লিট করে ঘুমিয়েছিলাম আমি। গুড। ভালোভাবে এক্সাম দাও। আমি আনতে যাব এক্সামের পর। দরকার নেই, আমি চলে আসব। আপনার যাওয়া লাগবে না। আমার বান্ধবীরা খেপাবে আমায়। খেপাবে কেন? কারণ আপনি বুড়ো। এমন বুড়োর সঙ্গে দেখলে ওরা নির্ঘাত খেপাবে আমায়। খেপালে খেপাবে। না হয় একটু সহ্য করে নিও। অভ্যাস হয়ে যাবে বিয়ের আগে। আমি একাই আসব। জেদ করো না মিষ্টি। তোমার মানসিক অবস্থা ভালো নেই। আজ আর বেশি বাধা দিল না মিষ্টি। না কোনো রাগ দেখালো নাফিসের কথায়। অন্য সময় হলে হয়তো এতক্ষণে একটা কুরুক্ষেত্র হয়ে যেত। ফোঁস করে নিঃশ্বাস ফেলে নাফিস। মিষ্টিকে স্কুলে নামিয়ে দিয়ে নাফিস হসপিটাল গেল। ডক্টর রিপোর্ট দেখে যা জানালেন তা ছিল অভাবনীয়। মাইজিনের স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার, মানে মাল্টিপল ডিসঅর্ডার। অর্থাৎ একজন মেন্টাল পেশেন্ট। মাইজিনের সিকনেস যখন দিনকে দিন পাল্লা দিয়ে বাড়ছিল তখনই অত্যন্ত খুশির এক বার্তা বয়ে এলো তাদের সংসারে। আজকে টেস্ট করার পর তুলিকা জানতে পেরেছে সে মা হতে চলেছে। সে হাউমাউ করে কান্না করে দিয়েছিল। তার ভেতরে আরেকটা সত্তার অনুভব করল মন প্রাণ দিয়ে। চোখের পানি বাঁধন ছাড়া। সে খুশিতে মাইজিনের কাছে ছুটে যায়। শুয়ে থাকা মাইজিনের বুকের উপর শুয়ে তাকে 2 হাতে ঝাপটে ধরে। মাইজিনকে জড়িয়ে ধরার পর তার কান্নার বেগ দ্বিগুণ হারে বেড়ে যায়। মাইজিনের ঘুম ভেঙে যায় এতে। সে তুলিকাকে সম্পূর্ণভাবে জড়িয়ে ধরে আলতো হাসে। হেসে বলে, এই পা গো প্লি, এভাবে কাঁদছো কেন? কি হয়েছে? এত কান্না কিভাবে করো তুমি? মাইজিন, আমি আজকে ভীষণ খুশি। আপনি শুধু এখন সুস্থ হলে আমরা সম্পূর্ণ। আমরা খুব শীঘ্রই একটা ফ্যামিলিতে পরিপূর্ণ হব মাইজিন। মাইজিন উঠে বসে। তুলিকা সেভাবেই পড়ে থাকে মাইজিনের বুকে। কান্নার দাপট কমার বদলে বাড়ল আরো। মাইজিন তাকে চেয়েও শান্ত করতে পারল না। মাইজিন তুলিকার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর শান্ত করতে চাইছে। খুশি তুমি, তবে এভাবে কাঁদছো কেন? আপনি জানেন না কেন কান্না করছি?
জানলে আমার চেয়েও বেশি খুশি আপনি হবেন। আল্লাহ যে কত বড় একটা উপহার দিয়েছেন আমাদের, সেজন্য খুশি। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। এবার আপনি খুব শীঘ্রই ভালো হয়ে যাবেন। কি হয়েছে বলবা? আপনি বাবা হতে যাচ্ছেন মাইজিন। যেন এর চেয়ে মধুর বাক্য আর একটিও নেই। মাইজিনের দু চোখ ভরে উঠে। সেও ঝাপটে ধরে তুলিকাকে। কান্না করতে করতে দুজনেই হারিয়ে যায় কোথাও যেন। এখন আপনি কাঁদছেন কেন? এরকম স্বাভাবিক মুহূর্তেই ঘটে অযাচিত অস্বাভাবিক ঘটনা। মাইজিন হুট করেই হিংস্র হয়ে তুলিকাকে সরিয়ে দিল নিজের থেকে। বাচ্চা বাচ্চা হবে। ও এলে ওকেও পচা মহিলাটা মারবে। মারার পর ধারালো ব্লেড দিয়ে আছড়ে দিবে। ওর নরম ছোট্ট শরীর রক্তাক্ত করে মরিচের প্রলেপ লাগাবে সেই ক্ষততে। আমি সহ্য করতে পারবো না। তুমি জানো না কত ব্যথা। কত ব্যথা জানো না। না না, এটা হতে পারে না। হতে দিব না আমি। ঠিক এই ভয়টাই পাচ্ছিল তুলিকা। আর সেজন্যই কান্নায় ভেঙে পড়ছিল বারবার। মাইজিন মাথার চুল টেনে ধরল। আহা করে চিৎকারে ঘরের জিনিসপত্র ভাঙতে থাকে। বাচ্চা আসবে না। না না, আসবে না ও। ওকে এত কষ্ট দিতে দিব না। না না, দিব না কষ্ট। আমার বাচ্চা কষ্ট পাবে না। মাইজিন ডাইনিং টেবিলের উপর থেকে ফল কাটার ছুরি আনে। তুলিকার দিকে আগাই এক পা করে। ভয়ে আঁতকে উঠল তুলিকা। গুটি সুটি হয়ে পিছনে পিছিয়ে গেল সে। মাইজিনও আমার আর আপনার বাচ্চা। আমরা ওকে একসাথে মানুষ করব। ওকে কষ্ট পেতে দিব না। না না, বাচ্চা মানেই কষ্ট। আমাকে আমাকে মেরেছে। খুব মেরেছে। তুমি আসো আসো আমার কাছে। ওকে পেট থেকে ফেলে দিব শুধু। আসো না। কোনো কষ্ট হবে না আমার বাচ্চার। তুলিকা সুযোগ বুঝে অন্য রুমে চলে যায়। দরজা আটকে দিয়ে নাফিসকে কল করল সে। ঘটনা খুলে বললে সে রওনা দিল এখানে আসার জন্য। মিষ্টি এক্সাম দিয়ে ফিরেনি এখনো। আজ লাস্ট এক্সাম তার। মাইজিনকে এতদিন যে সে কিভাবে সামলেছে একমাত্র সেই জানে। প্রতিটি মুহূর্তে গুমরে গুমরে কেঁদেছে সে। মাইজিনের শারীরিক অবস্থার কথা শুনে চেঁচিয়ে কেঁদেছে সে। ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে তার। সে ভেবেছিল বাচ্চার কথা শুনে মাইজিন একটু ভালো হবে। সে যখন খুশিতে তার সঙ্গে সঙ্গে কাঁদছিল। তাকে জড়িয়ে ধরে আদর করছিল। তখন এক মুহূর্তের জন্য ভীষণ খুশি হয়ে গেছিল সে। নাফিস আসলে দরজা খুলে দিল তুলিকা। কারণ সে দৌড়ে মিষ্টির রুমে চলে এসেছিল। নাফিস এসেছে সে জানে। তাই দরজা খুলে দিয়ে বিছানায় বসে জোরে কান্না করে দিল। ভাবি, আবার কি হয়েছে? এই 2 দিন তো কোনো রকম পাগলামি করেনি শুনলাম। শুনে ভালোও লাগছিল। কিন্তু আজ আবার এরকম কেন হলো?
উনি এতদিন তো পারিপার্শ্বিকভাবে আমার বা মিষ্টির ক্ষতি করতে চাননি, কিন্তু আজ যখন সে জানতে পারল সে বাবা হতে যাচ্ছে, তখন সে এই বাচ্চাকে মেরে ফেলতে চাইছে। সে আর বাচ্চা চাইছে না। আমি এখন কি করব নাফিস ভাই? ভাবি প্লিজ শান্ত হন। আপনি এভাবে কান্না করলে কি করে হবে? আপনাকে এবার ভালো থাকতে হবে আপনার সন্তানের কথা ভেবে। এভাবে ভেঙে পড়বেন না। আর কত বলতে পারেন? আপনার বন্ধুর এই অবস্থা আমি আর সইতে পারছি না। ডক্টরের কথা মতো তো সবই করছি। আমি ভেবেছিলাম একটু ইমপ্রুভ করেছে মাইজিন, কিন্তু আজকের পর মনে হলো তাকে ঠিক করতে আমি ব্যর্থ। আমি ব্যর্থ। আমি হেরে যাওয়া একজন মানুষ। নাফিস কি বলে সান্ত্বনা দিবে ভেবে পেল না। এই মেয়েটা প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে নিজের স্বামীকে সুস্থ করতে। দিনরাত হেঁটে যাচ্ছে যাতে মাইজিনের অবস্থা ভালো হয়। কিন্তু নাফিসের মনে হচ্ছে আজকের ঘটনার পর ভালো সাইকিয়াট্রিস্টকে দেখাতেই হবে। শুনুন ভাবি, এবারে আমাদের লাস্ট স্টেপ গ্রহণ করতে হবে। সবকিছু তো চেষ্টা করলাম, তবে মাইজিন যদি নিজে উপলব্ধি করতে পারত সে সত্যিই সমস্যায় ভুগছে, তাহলে তা সমাধানের পথও মাইজিন বের করতে পারত। কিন্তু সে তা বুঝতে পারেনি। সেক্ষেত্রে আমাদেরকে ওর পাগলামির ভিডিও করে ওকে সচক্ষে দেখাতে হয়েছে সে কি করে। ওর অবচেতন মনে যা কিছু আসতো সেটা শুধু আমাদেরকে শেয়ার করতে বলেছিলাম। ও সেটা করেওছে এবং বিশ্বাস করেছে। ডক্টর বলেছিল বন্ধুত্বকে কাজে লাগান। যেহেতু আমি ছাড়া আর কোনো বন্ধু ওর নেই, সেখানে আমাকেই তো ওর পাশে থাকতে হবে। নিয়মিত মেডিটেশন করানো, আমি নিজে ওকে এটাতে সাহায্য করেছি। মেডিটেশন এক প্রকার মনের ব্যায়াম। এটি সচেতনভাবে দেহ, মন এবং মস্তিষ্ককে শিথিল করার আধুনিক বৈজ্ঞানিক এবং সহজ প্রক্রিয়া। মেডিটেশনের মাধ্যমে আমরা মনকে একাগ্র করি, নির্দিষ্ট কিছুক্ষণের জন্য নিজেকে দূরে সরিয়ে আনি দৈনন্দিন জীবনের শত সমস্যা থেকে। এতে মনে প্রশান্তি আসে, ধীরে ধীরে কাজে মনোযোগ বাড়ে, নিজের প্রতি বিশ্বাস ফিরে আসে। বিজ্ঞানীদের মতে মনোদৈহিক ৭৫% রোগের কারণই টেনশন। তাই মেডিটেশন করলে আপনি অনায়াসেই ৭৫% মনোদৈহিক রোগ থেকে মুক্তি পাবেন। আর পার্সোনালিটি ডিসঅর্ডারও একটি মনোদৈহিক সমস্যার অন্তর্গত। আপনি, আমি, মিষ্টি একমাত্র ওর কাছের বন্ধু। আমাদের কাছে ওর মনে হওয়াটা তো শেয়ার করেছে। আমি খেয়াল করতাম ও যখন সবকিছু শেয়ার করত কতটা হালকা হতো। ওকে রিল্যাক্স দেখাতো সে সময়। কতটা হালকা অনুভব করতো ও। আমি জানি মাইজিন ইমপ্রুভ করছে। কিন্তু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আবার যদি এরকম লক্ষণ দেখা যায়, তবে সেক্ষেত্রে মনোরোগ বিশেষজ্ঞদের সঙ্গে দেখা করাতে হবে।
সুনির্দিষ্ট ধরন অনুযায়ী তথ্য কিংবা পরামর্শ, জরুরি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমাদের এবারে মাইজিনকে সাইকোলজিক্যাল থেরাপি দিতে হবে। এটাই লাস্ট সুযোগ ভাবি, তবেই মাইজিনকে এই ডিসঅর্ডার থেকে বের করে আনতে পারবো। এবং আমাদেরকেও সাহায্য করতে হবে। ওকে রিহ্যাবে দিতে হবে। আপনি এবারে নিজেকে শক্ত করুন। আর যেহেতু মাইজিন ফার্স্ট স্টেজে, সেহেতু সে খুব তাড়াতাড়ি সেরে উঠবে। আমি আমার জন্য এই অনবদ্য পরিশ্রম ভুলব না নাফিস ভাই। আমি আপনাকে সারা জীবন মনে রাখব। কে এতটা করে বলুন তো আজকাল নিজের বন্ধুর জন্য? এরকম বললে কিন্তু আমি আর আসব না। আপনি বোধহয় এখনো আমাকে নিজের বড় ভাই হিসেবে ভাবতে পারেননি, তাই এতটা ফর্মালিটি দেখাচ্ছেন। এভাবে ফর্মালিটি দেখালে কিন্তু আমি খুব রাগ করব এবারে। আপনিও তো ফর্মালিটি দেখাচ্ছেন ভাই। মোটেও না। আমি কোন সময় আপনার সঙ্গে ফর্মালিটি করলাম? এই যে নিজেকে বড় ভাই দাবি করছেন অথচ আপনি সম্বোধন করছেন, এটা কি ফর্মালিটি নয়? তবে কি বলবো? বোন বলবেন? তুই অথবা তুমি বললে খুশি হব। ঠিক আছে। এমন সময় কলিং বেল বেজে উঠল। তুলিকা নাফিসকে বসতে বলে পিপ হলে চোখ রাখল। সে চমকে উঠল রীতিমতো। কি হলো, এভাবে চমকে উঠলে কেন? নাফিস ভাই, শাপলা আন্টি এসেছে। কি? হ্যাঁ। কি করব এখন? উনি কেন এসেছেন বলুন তো? কিছু হবে না, দরজা খুলে দাও। তুলিকা দরজা খুলে দিল। দরজা খুলে দিতেই শাপলা হুড়মুড়িয়ে তুলিকার পায়ের উপর পড়ল। তুলিকার পা ধরে কান্না করতে করতে বলল, আমাকে বাঁচাও মা। তুমি একমাত্র পারো আমাকে বাঁচাতে। দয়া করো আমাকে। এ কি, আপনি এভাবে আমার পা ধরছেন কেন? ক্ষমা করো আমাকে, নইলে তোমার শ্বশুর আমাকে পুলিশের কাছে ধরিয়ে দেবে। তুলিকা আর নাফিস হতভম্ব। কি বলছে এসব এই মহিলা? শাপলার কান্না দেখে তুলিকার বিন্দুমাত্র খারাপ লাগছে না। এই মহিলার জন্য আজকে তার ভালোবাসার মানুষটার এই অবস্থা। এই মহিলাকে ক্ষমা করার প্রশ্নই আসে না। আপনার যা শাস্তি প্রাপ্য তা আপনি পাবেন মিসেস শাপলা সিদ্দিকা। আপনি একজন মা হয়ে সন্তানের মতো ছেলেকে এভাবে কি করে নির্যাতন করতেন বলুন? আপনার বুক কাঁপে নি একটু? ছোট থেকে একটা না বালক ছেলেকে দিনের পর দিন এমন অত্যাচার করেছেন যে এখন সে মানসিক রোগীতে পরিণত হয়েছে। আপনার কোনো ক্ষমা নেই। যান এখান থেকে। মাইজিনকে ছোট থেকে যেভাবে অত্যাচার করেছে ঠিক সেটারই রিফ্লেকশন তার উপর পড়েছে। সে বেশিরভাগ সময় যখন পাগলামি করে তখন শাপলার করা অত্যাচারের কিছু অংশই বেশি আওড়াতে থাকে। নিজের প্রাণপ্রিয় স্বামীর প্রতি অন্যায় সে গ্রাহ্য করল না, দূর দূর করে তাড়িয়ে দিল শাপলাকে। তন্মধ্যে রউফ সুলতান এসে শাপলাকে টানতে টানতে নিয়ে গেলেন বাহিরে। পুলিশের হাতে তুলে দিয়ে আবারও ফিরে এলেন তুলিকার কাছে। শাপলা অনবরত চিৎকার করে তার কাছে ক্ষমা ভিক্ষা চাইছিল। তার মুক্তির জন্য ছটফট করছিল সে। তুলিকার ভেতরে ভেতরে খারাপ লাগা কাজ করছিল, কিন্তু মাইজিনের প্রতি হওয়া
অন্যায়কে সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। শাপলার বোঝা উচিত আসলে যন্ত্রণাটা কী জিনিস। যে যন্ত্রণা তিনি মাইজিনকে দিয়েছেন, তার ফলস্বরূপ আজকে মানুষটা স্লিপড পার্সোনালিটি ডিসঅর্ডারে ভুগছে। তাকে কোনোদিনও ক্ষমা করতে পারবে না তুলিকা, কোনোদিনও না। তুলিকা বসে পড়ল ফ্লোরের মধ্যে, হাঁটুতে মুখ গুজে। হামলে কান্না করে দিল মেয়েটা। নাফিস আর রউফ সুলতান তাকিয়ে দেখলেন একটা মেয়ের ভেঙে আর গুড়িয়ে যাওয়াকে, যে স্বামীর এরকম অবস্থা জেনেও তার হাত একটিবারের জন্যও ছাড়েনি। অন্য কেউ হলে হয়তো কবেই ছেড়ে চলে যেত তাকে। দুনিয়ায় বাঁচা বড্ড কঠিন, অনেক বড্ড কঠিন। আমি আপনার সঙ্গেকার সেই অন্যায়কারীকে ক্ষমা করিনি মাইজিন। আমি তাকে কি করে ক্ষমা করি বলুন? ওই মহিলাকে ক্ষমা করলে যে আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না, কিছুতেই না। ভরা পেট নিয়ে নিচু হয়ে বসতে পারে না তুলিকা। টুলস এর উপর বসে কাজ করতে হয়, না হলে কয়েক দণ্ড দাঁড়িয়ে কাজ করতে হয়। মাইজিনের পুরোপুরি কাউন্সেলিং করার পর এখন সে সুস্থ আছে। তবে স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার থেকে পুরোপুরি নিরাময় হওয়া সম্ভব নয়। রোজ মনে করে ওষুধটা দিতে হচ্ছে তুলিকাকে। তুলিকা ভাবে সে না থাকলে মানুষটার কি হবে। কোথাও এক দণ্ড পাঠিয়েও শান্তি পায় না সে। তারা এখন আর নাফিসের বাড়িতে ভাড়ায় নেই। রউফ সুলতান নিজে গিয়ে জোর করে তাদের এখানে এনেছে। মাইজিনকে ছাড়া 6টা মাস সে খুবই খারাপ সময় কাটিয়েছে। নাফিসদের বাড়ি থেকে এসেছে মাইজিন ফেরার পরেই। তুলিকা নিজেই সেই বাসা ছাড়তে চায়নি। তাদের প্রথম সংসারটা তো ওখান থেকেই শুরু হয়েছিল। তাই বাড়িটার মায়া ছাড়তে চায়নি এতটা দ্রুত। মাইজিন না থাকায় নাফিসের তাদের প্রতি করা অবদান আজীবন মনে রাখবে। উপকারকারীকে আর অবমাননাকারীকে মানুষ কখনোই ভুলতে পারে না। এদিকে মিষ্টির মেট্রিক পরীক্ষা চলে এগিয়ে এসেছে। মেয়েটা দিন-রাত এক করে পড়াশোনা করে, পাশাপাশি বোনের কাজে সাহায্য করে। তুলিকার শরীরে প্রেগন্যান্সির কারণে পানি ধরেছে। কাউকে না কাউকে ধরাধরি করে চলাচল করতে হয়। রেশমা নামের একজন মহিলাকে রেখেছেন রউফ সুলতান, যাতে তুলিকাকে রান্নাঘরের আশেপাশেও যেতে না হয় সেজন্য। তুলিকা মাথার চুলকানোর জ্বালা সইতে পারছে না আর। উকুন হয়েছে তার চুলে। মাইজিন তুলিকাকে ধরে বসালো, তুলসে বসিয়ে নিজেও বসল। বিলিকে উকুন এনে দিল। আল্লাহ, আমার এ কি জ্বালা হলো। শেষ পর্যন্ত মাথায় উকুনে বাসা বাঁধল। এই বাবুর আব্বু, মাথায় কি বেশি উকুন হলো? না না, একটু একটু হয়েছে। মাথা তো পরিষ্কার করে দিই প্রতিদিন, তাহলে থাকছে কিভাবে? রেশমা আপা বলল, পোয়াতি মায়ের মাথায় নাকি একটু আধটু উকুন হয়। এক একজনের এক এক কমপ্লিকেশন থাকে। দেখ বাবু, তোমার জন্য আমার কি অবস্থা। মনে রেখো কিন্তু সব। তোমার পায়ের বড় নখের আঁচড় লাগে, বস নখ কেটে দিব। মাইজিন নেইল কাটার এনে তার পায়ের নখ কেটে দিল, হাতের নখও কেটে দিল। এরপর বলল, এই বাবু দেখো, তোমার আব্বুও কষ্ট করছে। বাবুর আম্মু, তুমি একাই কষ্ট করছো না, আমিও করছি। বাবু মনে রাখিও কিন্তু, আমি বেশি কষ্ট করছি। এই দেখুন, আমার পা ফুলে গেছে পানিতে, হাঁটতেও পারি না। তোমরা কেউই কিছু করছো না। বাবুর খালামনি সব করছে, তাই না বাবু? হ্যাঁ, এবার এসেছে আসল জোন। দেখো মিষ্টি, তোমার বুবুজান আমাকে কি বলছে, আমি নাকি বাবুর জন্য কষ্ট করছি না।
বাবুর জন্য যে বেশি কষ্ট করবে সে আগে কোলে নিবে। আমিই তো বেশি করছি, তাই আমি বাবুকে প্রথমে কোলে নিব। সবার প্রথমে আমি কোলে নিব বুবুজান, তোমরা কেউ না। এয়াহ বললেই হলো। আমি বাবুর মামা, আমি কোলে নিব আগে। আরে নাফিস ভাই যে। নাফিসকে দেখে মাথায় কাপড় টেনে নিল তুলিকা। উঠে বসল আস্তে আস্তে। মাইজিন নাফিসকে জড়িয়ে ধরল উঠে গিয়ে। এতদিন পর বোনকে মনে পড়ল। বলল তুলিকা, অনেক ব্যস্ত ছিলাম গো বোনটি। ঢাকার বাইরে গেছিলাম কাজের জন্য। এখন ফিরতেই এখানে না এসে থাকতে পারলাম না। তোমাদেরকে খুব মিস করছিলাম। উহু, আমাদের না বল মিষ্টিকে। এই মাইজিন, তুই কিন্তু বেশি বলছিস। মিষ্টির মন খারাপ হলো ভীষণ। একটা বার নাফিস তার দিকে তাকায়নি পর্যন্ত। এমনকি কোনো রকম বাক্য বয় করেনি। মিষ্টি বোন, যা তো চা বসাতে বল রেশমা আপাকে। আমাদের জন্য বসাতে বলিস তাহলে। আরে আসুক নীতি ভাবি, সাইমুম ভাইয়া, নীরব ভাইয়া, আপনারা কখন এলেন? এই আসু, এই তোর আসার সময় হলো। আর বলিস না, বাবার শরীর তো সব সময় খারাপ থাকে, তাই কোথাও যেতে পারি না। বয়স্ক মানুষ কখন কি হয় তার চিন্তায় খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে সবাই। আমাকেও সব দিক সামলাতে হচ্ছে। পাক্কা গিন্নি হয়ে গেছিস একেবারে। সেই যে মাইজিনকে দেখে গেলি। আর আসিস নি তাই অভিমান হয়েছে। আচ্ছা সরি আমার বান্ধবী। আশফি জড়িয়ে ধরল তুলিকাকে। তারা ছেলেরা একজোট হয়ে ড্রয়িং রুমে আড্ডা দিতে বসে গেল। আর মেয়েরা একজোট হয়ে তুলিকার রুমে চলে এলো। মিষ্টি রেশমার সঙ্গে কাজে সাহায্য করছে আর ফাঁকে ফাঁকে নাফিসকে লক্ষ্য করছিল। নাফিস তার সাথে কথা না বলাই রাগে দুঃখে পেঁয়াজ কাটতে বসল। রেশমা শুধালো, মিষ্টি তুমি পেঁয়াজ ছুলাইতাছ কেলাই? পেঁয়াজের জুস করুম রেশমা আপা। ওমা, এটা আবার কি মন জুস? জীবনে হুনি নাই। হুনো নাই হুনবা, কিন্তু এইডা তুমি কারে খাওয়াইবা? নাফিস ভাইরে। মিষ্টি কটমট করে তাকালে রেশমা দমে গিয়ে নিজের কাজে মন দিল। এদিকে কষ্টে চোখের পানি বের হচ্ছে। পেঁয়াজের ঝালা লাগাটা বড় কথা না, ভেতরে কষ্ট হচ্ছে সেটার জ্বালাই চোখ দিয়ে অনর্গল পানি পড়ছে। সাইমুম, নীরব, আশফি, নীতি তারা সবাই এসেছিল মাইজিনের এসাইলামে যাওয়ার আগে। তাছাড়া রোজ আশফির সঙ্গে তুলিকার কথোপকথন হতোই। সবটা ফোনে শুনলেও আসতে পারত না আশফি। তার সংসারে শাশুড়ি নেই। তার উপর নীতি তখন 5 মাসের প্রেগন্যান্ট। তার শরীরে অনেক কমপ্লিকেশন থাকায় তাকে ফুল বেড রেস্টে থাকতে বলেন ডক্টর। যদিও নীতি কাজ করতে চাইতো, কিন্তু আশফি তাকে কাজে হাতও লাগাতে দিত না। এখন তার বাচ্চার বয়স 2 মাস। কি সুন্দর ফুটফুটে একটা ছেলে বাবু হয়েছে তার। নীতির কোলে বাচ্চা, এটা তুলিকা মাত্র খেয়াল করল। ভাবি, আমি খেয়ালই করিনি বাচ্চাকে। এত ঝামেলায় আমরাও ওকে দেখতেও যেতে পারিনি, একটু দিন ওকে কোলে নিই। এই তুলিকা, তোর এই অবস্থা। বাবু ছোট হলে কি হবে, পেটে জোর কদমে কিক দেই, ব্যথা পেয়ে যাবি। তুলিকা মানল না। এত সুন্দর বাবুকে কি কোলে না নিয়ে থাকা যায়? তুই চুপ কর তো আশু। আমি একটুর জন্য বাবুকে কোলে নিব।
বাবু আমাকে অনেক ভালোবাসে, আমাকে কিক দিবে না? নীতি মিষ্টি হেসে বলল, নেও, তবে বাবুর হাত পায়ের কন্ট্রোল নেই একদম। ছোট হলে কি হবে, লাথিটা জোরেই লাগে। কোলে নাও, তবে অল্প সময়ই থাকবে তোমার কাছে। আচ্ছা দিন তো। কি নাম রেখেছেন ওর? মুহিন। বাহ, ভারী মিষ্টি নাম। তুলিকা বাচ্চাকে কোলে নিয়ে দুই গালে, কপালে, ঠোঁটে স্নেহের পরশ এঁকে দিল। এই তুই দেখি জামাই আদর করছিস। জামাই বানাবি নাকি? বানালে ক্ষতি কি? এত সুন্দর জামাইকে হাত ছাড়া করতে চাই না। আশ্চর্যের বিষয় হলো তুলিকার কাছে গিয়ে বাচ্চাটা শান্ত হয়ে আছে। যেন একটু নড়লেই সে ব্যথা পাবে। আর এটাই বাচ্চাটা চাইছে না। কেমন দুই হাতে আলতো করে গলা জড়িয়ে ধরেছে তুলিকার বড্ড আদুরে ভঙ্গিতে। তুলিকা তার উঁচু পেটের উপর দিয়েই বাবুকে আগলে ধরেছে। দেখেছিস বাচ্চা আমার কাছে এসে কেমন চুপচাপ হয়ে আছে? হ্যাঁ, তাই তো দেখছি। বাবু মনে হয় তোমাকেই শাশুড়ি বানাতে চাইছে। এই জন্যই মহব্বত করে, লাথি দেয়নি এখনো। নীতির কথায় হেসে উঠল তুলিকা আর আশফি। মিষ্টি সবার জন্য শরবত নিয়ে গেল। এই অসময়ে চা কফির বদলে শরবত দেখে একটু অবাক হয় সবাই। নিন, এই গরমে শরবত খেয়ে গলা ভেজানো সবাই। এই সকালে শরবত? আর গরম কোথায় মিষ্টি? শীত শীত আমেজ পড়েছে সবে সবে, বলল মাইজিন। খেলে খান, না খেলে নিয়ে যাচ্ছি, এত কথা কেন বুঝতে পারছি না। এই রে মাইজিন, তোর বোন তো দেখছি রেগে যাচ্ছে, বলল সাইমুম। হ্যাঁ, তাই তো দেখছি। কি রে নাফিস, তুই কিছু বলেছিস নাকি? আমি কি বলবো নীরব ভাই। মিষ্টি সবার সামনে শরবত রাখল। নাফিসের সামনে শরবতের গ্লাসটা শব্দ করেই রাখল। সবাই শরবত হাতে নিয়ে মিষ্টি আর নাফিসকে দেখে মিটিমিটি হাসল। নাফিস শরবত মুখে দিতেই চোখ মুখ উল্টে এলো। তোমরা কি শরবতে পেঁয়াজের গন্ধ পাচ্ছ? কই না তো, একসাথে জবাব দিল তারা। নাফিস মনের ভুল ভেবে আরেক ঢুক মুখে দিতে, উটকো করে ফেলে দিতে উদ্যত হল। সে সময় মিষ্টি হাতে লাঠি এনে দাঁড়িয়ে পড়ল তার সামনে। খবরদার, এক ফোঁটা শরবত ফেললে এই লাঠি ভাঙব আপনার পিঠে। অবস্থার বেগতিক দেখে সাইমুম, নীরব, মাইজিন কেটে পড়েছে। আড়াল থেকে দেখছে মিষ্টি কি করে। নাফিস ভয়ে আশেপাশে তাকিয়ে দুনিয়ার সবচেয়ে অদ্ভুত স্বাদের শরবত পান করে নিল। বারবার উল্টে আসছিল মুখ থেকে, কিন্তু শেষ না করে উঠতে দেয়নি মিষ্টি। শরবত শেষ হলে গ্লাস হাতে নিয়ে চলে গেল মিষ্টি। আড়াল থেকে তারা তিনজন বেরিয়ে এলো। প্রেমের মরা জলে ডুবে না, সমস্বরে মৃদু চেঁচিয়ে নাফিসের কানের কাছে বলল তারা। তোমরা সব নিমক হারাম, সুযোগ বুঝে ঠিক সটকে পড়েছ। বাচ্চা মেয়ের প্রেমে পড়ার শাস্তি এটা তোর। আবারও একসাথে বলে উঠল তারা। নাফিস বিড়বিড় করে বলে, কি করলাম যার জন্য এমন অদ্ভুত ধাঁচের শরবত পান করালো এই বাচ্চা মরিচ? তাতে কি ভালোবাসা ছিল এতে? তুলিকা কোনো রকমে শাওয়ার নিয়ে আস্তে আস্তে বেরিয়ে এলো। সে এখন ঠিক করে কাপড়ও কাচতে পারে না। নিজের এই অসহায়ত্বে কান্না পাচ্ছে তার। মাইজিন রোজ তার কাপড় ধুয়ে দিচ্ছে। এতে দিনকে দিন তার খারাপ লাগা বেড়েই যাচ্ছে।
অনেক সময় অন্যের কাপড় কাচতে গেলে তার নিজেরই সংকোচ লাগে, সেখানে মাইজিন নিঃসংকোচে তার প্রতিটি কাপড় কেচে দিচ্ছে। কতটা নির্বিঘ্নে খুঁটিয়ে খুঁটিয়ে কাজ করে দিচ্ছে। বাবু, তুমি যে কবে আসবে? তোমার বাবার আমাদের জন্য কত কষ্ট হচ্ছে দেখেছ। কিছুই কষ্ট হচ্ছে না মাই চ্যাম্প। তোমার মাকে বলে দাও তোমার বাবা সুপার হিরো। মাইজিন ওয়াশরুম থেকে কাপড় হাতে নিয়ে বের হলো। বারান্দায় কাপড় মেলে দিয়ে এসে তুলিকার নাক টেনে দিয়ে বলল, তুমি জানো না তুমি আমাকে কি দিয়েছ? আমাকে বাবা হওয়ার আনন্দ দিয়েছ। আমার জীবনের সবচেয়ে বড় খুশি যে এনে দিচ্ছে তার অসময়ে তার পাশে থাকব না। যে মানুষটা আমার জীবনের প্রতিটি খুশির কারণ, তার জন্য এটুকু করতে পেরে আমি ধন্য। নিজের মনে এতটা গিল্ট রেখো না মাই সুইট হার্ট। তুলিকার অসহায়ত্ব কমল অনেকটা। মাইজিনের এমন কথায় সে আপ্লুত। মাইজিনকে এক হাতে জড়িয়ে ধরে তার বুকে মাথা রাখল। আমি তো মুটিয়ে গেছি। এখন খুব বাজে লাগে আমাকে দেখতে। আপনি আমাকে আগের মতো ভালোবাসেন তো বাবুর আব্বু? না, আগের মতো ভালোবাসি না। ইস, কি হয়েছ তুমি? তুলিকার মন খারাপ হয়ে গেল এবারে ভীষণ। ছলছল চোখে তাকাতেই মাইজিন হো হো করে হাসল। প্রাণ খোলা সেই হাসি। ওই দেখো কেমন কাঁদুনে। মেয়েরা বোধহয় একটু বেশি কাঁদুনে হয়। এদের চোখে কি দু তিনটে লুকোনো কুয়ো থাকে নাকি? তুলিকা শ্লথ পায়ে গিয়ে বিছানায় বসল। মুখ গোমরা করে অন্য দিকে তাকিয়ে রইল। আগের মতো ভালোবাসি না, কারণ ভালোবাসা বেড়ে 4000 গুণ হয়ে গেছে। আগে তুমি শুধু মাত্র আমার স্ত্রী ছিলে, আর এখন তুমি আমার সন্তানের মা। তাহলে ভালোবাসা বাড়বে না বলো তো? তুলিকা খিলখিল করে হাসল। আহ, এমন হাসিতে আমি বারবার মরতে রাজি। মাইজিন, আপনি খুব পচা। এই কেন কেন? এত এত ভালোবাসি তাও পচা? পচাই তো, না হলে এমন মজা কেউ করে? আচ্ছা বাবা, আর করব না। তুলিকা উঠে মাইজিনকে সোজা হয়ে জড়িয়ে ধরতে গেলে মাঝে বাধা হলো তার উঁচু পেট। দুজনেই ঝলমলিয়ে হেসে উঠল এটা দেখে। দিনটা শুক্রবার। সকাল থেকেই তুলিকার শরীরটা কেমন ম্যাজ ম্যাজ করছিল। সারাদিন ওভাবেই কাটল তার। মাইজিন গেছে অন্য একটা জরুরি কাজে, যদিও সে যেতে চাচ্ছিল না কিছুতেই। হঠাৎই পেটের বাদিকে ব্যথার উপদ্রব হলো তার। তুলিকা মিষ্টিকে ডেকে বলল, মিষ্টি, তোর ভাইয়াকে কল করে আসতে বল। আমার শরীর খারাপ লাগছে। বেশি খারাপ লাগছে আপু? হ্যাঁ, মনে হচ্ছে বাবু হবে। ব্যথা করছে ভীষণ। মিষ্টি জলদি মাইজিনকে কল দিল। এদিকে মাইজিন জানালো তার আসতে আরো ঘন্টা খানেক লাগবে। অস্থির মাইজিন পারলে উড়ে উড়ে চলে আসে। মিষ্টি অনুচিন্তন হয়ে নাফিস সহ আশফিদেরও কল করে আসতে বলল। তারা আধ ঘন্টার মধ্যেই গাড়ি দিয়ে চলে এলো। দ্রুত হসপিটালে নেওয়া হয় তুলিকাকে। মিষ্টি জানে বাচ্চা হওয়ার আগে বাচ্চার মাকে পানি পান করাতে হয় অনেক, হাঁটাহাঁটি করাতে হয় অনেক। মিষ্টি অনেকবার তুলিকাকে নিয়ে হাঁটাহাঁটি করল হসপিটালে। কারণ বাবুর পজিশন ভালো আছে, তাই নরমাল বেবি হবে ডক্টর জানালেন। বাবু হতে হতে সন্ধ্যা 6:30 হলো। মাইজিন অস্থির হয়ে হসপিটালে ছুটে এসে শুনল তার একটা মিষ্টি প্রিন্সেস হয়েছে। সকলের চোখে মুখে খুশির ফোয়ারা। কথা মতো মাইজিন সবার প্রথমে বাবুকে কোলে নিল। অবাক করার বিষয় হলো তুলিকা বাচ্চা হওয়ার সময় একটা ছোট আওয়াজ করেছে শুধু।
পুরোটা সময় শুধু চোখ দিয়ে অনর্গল পানি পড়ে গেছে। ঠোঁট জিহ্বা কামড়ে ব্যথা সহ্য করেছে। তার একটাই কথা, আল্লাহ তাআলা মেয়েদের এই কঠিন কষ্ট সহ্য করার ক্ষমতা দিয়েই দুনিয়ায় পাঠিয়েছেন। তুলিকা সম্পূর্ণ সুস্থ ছিল, সেজন্য তাকে বাড়ি আনা হয়েছে। পুরো এলাকায় মিষ্টি বিতরণ করেছেন রউফ সুলতান। নাতনিকে কোলে নিয়েই বলেছেন, এটা তো আমার আসমা। সে আমার কাছে ফিরে এসেছে নতুন রূপে। রাতে বাবুর কান্নায় মাইজিনের ঘুম ভেঙে গেল। সে আস্তে আস্তে উঠে বসল যাতে করে তুলিকার ঘুম না ভাঙে। বাবুকে চেক করে দেখল সে পটি করেছে। মাইজিন বাচ্চার কাপড় বদলে দিল। এরপর ভালো পোশাক পরিয়ে দিতেই বাচ্চা শান্ত। বুকের উপর চেপে ধরল মাইজিন তার কন্যাকে। আহে যেন অনবদ্য শান্তি, বাবা হওয়ার আনন্দ বোধ হয় এতটা তীব্র। কি শান্তি এতে মাইজিন মন উজাড় করে তা উপলব্ধি করল। তুলিকা ভীষণ ক্লান্ত থাকায় বুঝতে পারল না বাবা মেয়ের রাতের নীরব আলাপচারিতা। বাবুকে বুকে নিয়েই মাইজিন ঘুমিয়ে গেল। সকালে বাবা মেয়ের এমন দৃশ্য দেখল তুলিকা প্রাণ ভরে। সে মনে মনে বলল, তুমি ভীষণ লাকি আমার প্রিন্সেস। এমন বাবা ভাগ্য করে পাওয়া যায়। আর তুমি সেই একজন আমার মা। বাবুর বয়স 7 দিন। নিয়ম অনুযায়ী বাচ্চার আকিকা আজ। সকলে এসেছে নিমন্ত্রিত হয়ে। যার যার মতো সবাই ব্যস্ত। মিষ্টি এক কোণে দাঁড়িয়ে আছে বাচ্চাকে কোলে নিয়ে। বাচ্চার নাম ভাবায় সংকটে পড়েছে সে। তার একটাই কথা, বাচ্চার নাম সে রাখবে। মাইজিন, তুলিকাও মেনে নিয়েছে বিষয়টা। কারণ খালারা তো ভাগনা ভাগ্নিদের অর্ধেক মাতা। তার সম্পূর্ণ অধিকার রয়েছে বাচ্চার নামকরণ করার। মাম্মাম, বলো তো তোমার কোন নামটা পছন্দ? আতুর নাকি জেবা? ওর নামটা আমিই রাখি। কে? পেছনে ঘুরল মিষ্টি। নাফিসকে দেখেই তেলে বেগুনে জ্বলে উঠল সে। কারণ একটাই, আজও নাফিস তার সঙ্গে কথা বলেনি। এসেই কাজ করতে ব্যস্ত হয়ে গেছে। একটা মানুষের এত রাগ আসে কোথা থেকে শুনি? রাগ ছাড়া কি আর কোনো ধাতু তোমার মধ্যে সাবমিট করেননি আল্লাহ তাআলা? মানে নাকের ডগায় রাগ ঝুলে থাকে মূলার মতো। তুমিও আগাও, তোমার রাগও আগায় তোমার সাথে সাথে। হ্যাঁ, রাগই তো করি শুধু। আপনি যে খুব ভালো মানুষ। মানে সিরিয়াসলি। তোমার রাগ উঠবে এটাতেও আমার দোষ? আল্লাহ আল্লাহ আল্লাহ, আমাকে উঠিয়ে নাও ধরণী থেকে। রাগটা করি কি জন্য? আপনার কথা শুনলেই রাগে আমার মাথা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যায়। কই দেখি দেখি। হোয়াট? চোখ কোনা করে প্রশ্ন করে মিষ্টি। না চেক করে নিলাম আসলেই মাথাটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরেছে কিনা। আমি কি মাথা বাঁকা বউ নিব নাকি? ইউ। নাফিসের বাচ্চা। নাফিসকে আর সে তল্লাটে পাওয়া গেল না। সে উধাও মুহূর্তের মধ্যে। মিষ্টি রাগে ফুঁসছে। সব সময় এই লোকটা তাকে রাগিয়ে দেবে। উফফ, সহ্য হয় না। এই লোকের সঙ্গে কথা বলবো না বলেও বলা হচ্ছে। কথা না বললেও আবার মন আকুপাকু আকুপাকু করে। করবেই তো। না করে যাবে কই? 365 দিন ঘুর ঘুর করলে মন তো গলবেই। এখানে আমার দোষ কই? দিন শেষে আমিও তো মানুষ নাকি?
অভ্যস্ত হয়ে গেছি তো। মিষ্টি যখন একা একা বিড়বিড় করছিল তখন নাফিস হুট করে পেছনে থেকে তনু কণ্ঠে বলে, কিছু বলছিলে আমার বাচ্চা মরিচ? আপনি আবার এসেছেন এখানে? তুমি যে আমায় ডাকলে। আমি জীবনেও ডাকিনি আপনাকে। ওহ, তাই বুঝি। কেউ আমাতে অভ্যস্ত হয়ে গেছে এই কথা বলছিল মনে হয়। আপনাকে আমি ভালো ভেবেছিলাম। আমি বরাবরই ভালো। তাতে সন্দেহ আছে? আছে, অবশ্যই আছে। কোনো ভালো ছেলে কখনোই আড়ি পাতে না। বারে আড়ি কখন পাতলাম? এত জোরে জোরে কথা বললে যে কেউ শুনতে পাবে। এই বুড়ো আপনি বিয়ে করছেন না কেন? তুমি হ্যাঁ বললেই করে নিব। আমার কি খেয়ে দেয়ে কাজ নেই আপনার মতো ভিতুর ডিম হাবলাকে বিয়ে করব? তারপর আমার আর আপনার বয়সের এরকম আকাশ পাতাল তফাত। তাতে কি রাজি হয়ে যাও না? কি জন্য? বিয়ের জন্য। জীবনে না। জীবনে হ্যাঁ। না। হ্যাঁ। না। ওকে না। ওকে হ্যাঁ। মুখ ফসকে মিষ্টি হ্যাঁ বলতেই নাফিস ইয়ে বলে লাফিয়ে উঠল। কি দিলাম তোমায়? বুইরা দূর হন আমার চোখের সামনে থেকে। না হলে এই বাচ্চা মরিচ সেদিন পেঁয়াজের শরবত খাইয়েছে, আজ মরিচের শরবত খাওয়াবে। এই দেখো দেখো বাবু, আমাদের ঝগড়া বেশ এনজয় করছে। কেমন হাসছে। মিষ্টি দেখল সত্যিই হাসছে বাবু। অজান্তেই তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। কি মিষ্টি সেই হাসি। অসুস্থ মেয়েকে কিছুতেই ওষুধ খাওয়াতে পারে না তুলিকা। অনলাইন ঘেটে একটা বুদ্ধি বের করল সে। অনেক ভিডিওতে দেখেছে সে। সন্তানকে চিপসের প্যাকেটে কলা পিস পিস করে কেটে ঢুকিয়ে খেতে দিচ্ছে মহিলারা। আরে কত রকমের পন্থা অবলম্বন করেন তারা। এখন আতুরের ডিম খাওয়ার সময়, তাই সে ডিমের মধ্যে ওষুধ ঢুকিয়ে খেতে দিল। আতুর বাধ্য মেয়ের মতো ডিমটা আস্তে আস্তে খেতে থাকে। ডিম খাওয়া শেষ হলে তুলিকা এসে আতুরকে জিজ্ঞেস করে, মা আতুর ডিম খেয়েছ? তোমার শরীর কিন্তু খুব দুর্বল হয়ে গেছে। হ্যাঁ মা, খেয়েছি। তবে আজ ডিমে ভেতর একটা বীজ ছিল, সেটা ফেলে দিয়েছি। ওমা, কি বলো? ফেলে দিয়েছ কেন? অন্য দিন তো ডিমের ভেতর বীজ থাকে না, আজ ছিল কেন? আমার মনে হলো ডিমটা খারাপ হয়ে গেছে। কিন্তু আমি তো জানি তুমি আমাকে খারাপ ডিম খেতেই দেবে না। তাই বীজ ভেবে ফেলে দিয়ে পুরোটা খেয়েছি। ভালো করেছি না মা? আজ অন্য ডিম ছিল মা, তাই অমন ছিল। তাই বলে সেটা না খেয়ে ফেলে দিলে? হতাশ হয়ে বলল তুলিকা। এরপর কত শত নাটক করেও কিছুতেই ওষুধ খাওয়ানো গেল না আতুরকে। 5 বছরের পাকা মেয়ের এমন জেদে তুলিকা মাথায় হাত দিয়ে বসে পড়ে। মাইজিন অফিস যাওয়ার জন্য বের হল। এসে দেখল তুলিকা মাথায় হাত দিয়ে বসে আছে। আরে কি হয়েছে? তুমি এখানে বসে আছো? ওখানে নিহাল আর নিহাদ কান্না করছে। কাঁদুক। আমার আর ভালো লাগে না। এত হাইপার কেন হয়ে আছো? আবার কি হয়েছে? আপনার মেয়ে যে ঔষধ খেলো না, কি করব? হ্যাঁ, যা কিছু করে খাওয়াও না। আজকে ওষুধ ডিমের ভেতর দিয়েছিলাম, তাও সেটা বীজ ভেবে ফেলে দিয়েছে। মাইজিন হো হো শব্দ করে হেসে উঠল। বলল, মেয়ে আমার চালাক হয়েছে। কই দেখি দাও ওষুধ, আমি খাইয়ে আসি। হ্যাঁ দিচ্ছি, যান যদি পারেন।
মেয়ে তো আবার বাপ দোলালি। পেটে ধরলাম আমি, মেয়ে হয়েছে বাপ নেউটা। তাদের জীবনের 5টি বছর এভাবেই কেটে গেল হাসি খুশি স্বাচ্ছন্দ্যে। আহার কি চাই জীবনে, এই তো জীবন। বাবা বলতে মেয়ে দুটো অজ্ঞান, আর ছেলেগুলো তো সবে বড় হচ্ছে। সব কটা যে বাবা নেউটা হবে সে বেশ ভালো করেই জানে। তন্মধ্যে মিষ্টি হাজির হল। বুবুজান, সুন্দর করে ডেকে জড়িয়ে ধরল সে তুলিকাকে। হয়েছে হয়েছে। নাফিস ভাই ভেতরে এলো না কেন? তার অফিসে যাওয়ার তাড়া আছে তাই ভেতরে এলো না। বলল সবাইকে মিস করছে, যাওয়ার আগে দেখা করে যাবে। আচ্ছা তুই যা, আতুর কি করছে দেখ গিয়ে। ত্রিধা কোথায়? ওর দাদুর সঙ্গে হাঁটতে গেছে। আর নিহাল নিহাত? ওদের রেশমা আপা দেখছেন। এই 4 বিচ্ছু বাহিনীতে আমাকে জ্বালিয়ে মেরে ফেলবে একদিন। আহ বুবুজান, এভাবে বলিও না তো। তোমার বাচ্চারা কি মিষ্টি বলো তো? হ্যাঁ মিষ্টিই বটে। আমাকে জ্বালায়, তোদের ভাই বোনের তো কিছু না। আহা রাগ করো না বুবুজান। আমার এমন বাচ্চা থাকলে কোনোদিনও বকতাম না। সারাক্ষণ কোলে চাপিয়ে আদর করে গাল চটকে দিতাম। হ্যাঁ আগে মা হও, তারপর বুঝবে। আমার মা হওয়ার কি দরকার? অলরেডি আমার 4টি সন্তান আছে তো। মিষ্টি বলতে বলতে ভেতরে চলে গেল। তুলিকা মিষ্টির কথায় মুচকি হেসে উপরে চলে গেল। সে শুধু সন্তানের জন্মই দিয়েছেন, কিন্তু মায়ের দায়িত্ব পালন করছে তার একমাত্র বোন মিষ্টি। আহ কি নিদারুণ মমত্ববোধ মেয়েটার। খালামনিকে পেয়ে আতুর ছুটে এলো। আমার মাম্মাটা কি করছিল দেখো না খালামনি, বাবা আমাকে জোর করে ওষুধ খাইয়ে দিল। বাবার সঙ্গে আওরি আর কথা নেই। আতুর আওরি করে দিয়েছে। উফ বাঁচালে মিষ্টি। আমি যাই, অফিসের জন্য লেট হচ্ছে। ওকে তুমি সামলাতে পারবে? ওকে ভাইয়া যান। মাইজিন চলে গেল। আতুরকে পড়া বাইঝানোর চেষ্টা করছিল মিষ্টি। অনেকবার বাইঝানোর পরেও সে বুঝতে পারে না। আতুর খালামনিকে বলো তো আতে কি হয়? অতে অজগর সাপ, আতে গাছের পাকা আম। এভাবে না, বলবে অতে অজগর আতে আম। বাকি পড়াগুলাও বলে ফেলো। বাকি পড়াগুলো কোনো রকমে বলল আতুর। এরপর প্রশ্ন করল, খালামনি আম পাকলে মাটিতেই পড়ে কেন? আম তো উপরে আকাশেও যেতে পারত। সেসব তুমি বুঝবে না, আগে বড় হও। খালামনি আম আকাশে গেলে ওখানে খাবে কে? তাই আমটা নিচেই পড়ে, সিম্পল। তুমি পারো না বললেই হয়। তাই তবে আমাকে শিখিয়ে দাও তো দেখি। আচ্ছা এসব পড়া কে বানালো? এসব পড়াশোনা না থাকলে সুশিক্ষা পাবে কিভাবে মা? অ আ ক খ ই কেন? অন্য কিছু হলো না কেন? কারণ এভাবেই বাক্যের তৈরি হয়ে থাকে। এরপর এক একটা অক্ষর দিয়ে শব্দ তৈরি করা যায়। যারা পোড়াটা লিখেছে তাদের মাথাতে এসব এলো কেন? এসেছে কোনোভাবে। কেন এসেছে? আচ্ছা পাখির নাম পাখি কেন হলো? গাছের নাম গাছ কেন? পাতার নাম পাতা কেন? ভাতের নাম ভাত কেন? এই যে কাগজ কলম, এগুলোর নাম কাগজ কলমই কেন হলো? আতুরের এমন প্রশ্নে বিরক্ত হয়ে গেল মিষ্টি। চেঁচিয়ে বলল, এই বুবুজান, আমি তোমার মেয়েকে পড়াতে পারবো না। নিয়ে যাও তোমার মেয়েকে। আতুর শুধু হা করে তাকিয়ে থাকে। তার কি দোষ?
যদি তার মাথায় এসব ঘুরঘুর করতে থাকে সে জানে করতে পারে। আতুরের মন খারাপ দেখে মিষ্টি কতক্ষণ মৌন থেকেও হেসে উঠল। আতুরকে সুরসুরি দিয়ে হাসাল। খিলখিল করে হেসে উঠল ছোট্ট আতুর। তুলিকা নিহাল নিহাতের সঙ্গে খেলছিল। সে সময় তার ফোন বেজে উঠল। আশফির কল এসেছে। তুলিকার মুখ উজ্জ্বল হয়ে গেল। এই আশু কেমন আছিস? পরাগ আর মুহিত কেমন আছে? আমি এবং বাচ্চারা ভালো আছি। তুই বল। আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা সবাই। আশফি চুপ করে আছে দেখে তুলিকার চিন্তা হল। কি হয়েছে আশু? মন খারাপ কেন? বাড়িতে সব ঠিক আছে তো? হ্যাঁ এখানে সব ঠিক আছে। আসলে শিপন ভাইয়া নুরি ভাবিকে ডিভোর্স দিয়ে আমার মামাতো বোনকে ঘরে তুলেছে। নুরি ভাবির কথা ভাবতেই কষ্ট হচ্ছে। আমার ভাই এতটা নীচ কি করে হলো ভাবতে পারি না। 10টা বছরের সম্পর্ক এভাবে শেষ করে দিল। থাক যা হবার তা হয়ে গেছে। নুরি ভাবির কি অবস্থা জানিস কিছু? হ্যাঁ জানিস ভাইয়া ভাবির কাছে থেকে তার মেয়েটাকেও ছিনিয়ে নিয়েছে। তুই একবার ভাব একজন মায়ের ঠিক কতটা কষ্ট হয়েছে। সন্তান স্বামীকে হারিয়ে দিশাহারা অবস্থা ভাবির। আমি ভেবেই পাইনি কিভাবে সান্ত্বনা দিব ভাবিকে। একটা জানোয়ার আমার ভাই ওর থেকে মুক্তি পেয়েছে ভালোই হয়েছে কিন্তু আমি না মানতে পারছি না সবটা। নুরি ভাবির মতো মানুষ হয় না রে। মন খারাপ করিস না আশু। নিশ্চয়ই আল্লাহ নুরি ভাবির তকদিরে ভালো কিছুই রেখেছেন। আল্লাহ তো একমাত্র উত্তম পরিকল্পনাকারী। 10 বছরের সম্পর্ক কি করে এক নিমিষেই ভেঙে গেল ভাবতেই তুলিকার বুক ভার হয়ে আসে। সব পুরুষ মানুষ তো আর এক রকম হয় না। দুনিয়ায় যেমন তার স্বামী মাইজিনের মতো ভালো মানুষ আছে তেমনি শিপনের মতো বাজে লোকও আছে। সে ব্যস্ত হয়ে পড়ল নিজের কাজে। মনে মনে সে একটা সিদ্ধান্ত নিয়েছে। যত যায় হোক একজন মানুষ যদি শুধরে যায় তাকেও একটা সুযোগ দেওয়া উচিত। সে পরিকল্পনা অনুযায়ী চলে গেল নিজের গন্তব্যে। একটা বৃদ্ধাশ্রমে কাছে গিয়ে নামল তুলিকা। রউফ সুলতানের বয়স হয়েছে তার অত দিন শেষে একজন গল্প করার সঙ্গীর প্রয়োজন আছে। এভাবে তো আর চলতে দেওয়া যায় না। শাপলা সিদ্দিকার জামিন হয়েছে মাস 6 মাথায়। সেখান থেকে বেরিয়েই এই বৃদ্ধাশ্রমে উঠেছেন শাপলা। এর আগেও তুলিকা শাপলাকে নিয়ে যেতে চেয়েছিল কিন্তু শাপলা স্পষ্ট জানিয়ে দেন তিনি যেতে চান না। তিনি চান না নতুন করে কোনো অশান্তি হোক। কিন্তু আজকে আর তা হবে না। তুলিকা তাকে এখান থেকে নিয়ে তবেই ফিরবে। মা তৈরি হয়ে নিন তো। তুলিকা তুমি। চলুন আপনার ব্যাগ গুছিয়ে নিন। আজকে আপনাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। আমি তো তোমাকে জানিয়ে দিয়েছি মেয়ে আমি আর ফিরব না। আমি এখানেই বেশ আছি। সেটা আপনাকে বলতে হবে না। মা আপনি চান না আমার বাচ্চারা একটা সুস্থ ফুল ফ্যামিলি পাক, একটা হ্যাপি ফ্যামিলিতে বেড়ে উঠুক। আমি যে পাপ করেছি তার যে ক্ষমা হয় না রে মা। এই পাপের বোঝা বইতে বইতে আমি যে শেষ হয়ে যাচ্ছি। কি করে এই পাপের প্রায়শ্চিত্ত করব আমি? আপনি পাপের প্রায়শ্চিত্ত করতে চান? ওকে চলুন। আমার সন্তানদের দেখাশোনা করে না হয় সবকিছুর প্রায়শ্চিত্ত করবেন। চলুন চলুন কোনো কথা নয়। শাপলার চোখ ভিজে যায়। অবাক পানে তাকিয়ে থাকেন তুলিকার পানে। তাকে জোর করেই বাড়ি নিয়ে এলো তুলিকা।
সবাই তার সঙ্গে এমন ব্যবহার করল যেন কোনো দিন কিছুই হয়নি। শুধু রৌফ সুলতান ছিলেন নির্বিকার। কোনো কথায় বলেননি তিনি। চুপচাপ নিজের ঘরে গিয়ে বসেছিলেন। তুলিকা জানে আস্তে আস্তে সব কিছুই ঠিক হয়ে যাবে। মাইজিন অফিস থেকে এসে শাপলাকে দেখে খুশি হল। সম্পূর্ণ সময় স্বাভাবিক ব্যবহার করল। তুলিকা আগে থেকেই জানিয়েই রেখেছিল তাকে। তুলিকা এই কাজটা না করলেও মাইজিন নিজেই করত। ভালো আছেন মা? শাপলা আবেগপ্রবণ হয়ে গেলেন। মাইজিনকে স্নেহের পরশ দিয়ে বললেন, এত কিছুর পরেও তুমি আমায় মা বলছো? পুরনো কথা ছাড়ুন। মাকে মা বলবো না তো কি বলবো? তবে আপনি না চাইলে বলবো না। পাগল ছেলে, এভাবে বলিস না। তুই আমাকে ক্ষমা করিস বাবা। ক্ষমা করব একটা শর্তে। কি শর্ত? আমার সন্তানদের সঙ্গে শেষ অবধি থাকতে হবে। তাদের রোজ রূপকথার গল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে। পারবেন? খুব পারব। তুলিকা আড়াল থেকে সবটাই দেখল। মাইজিনের মতো স্বামী পেয়ে সে অনেক গর্ব করে, গর্বে তার বুক ভরে যায়। তার স্বামীর মতো মানুষ হয় না, এটা সে বারবার উপলব্ধি করেছে। আজও করে। পরিশিষ্ট। আচ্ছা ধরেন সমুদ্রে ডুবে আমি মারা গেলাম, আপনি কি করবেন? এত রাস্তা থাকতে সমুদ্রে কেন গিয়ে মরবে মিষ্টি? ও তার মানে আপনি চান আমি মরে যাই? এই ছিল আপনার মনে? আরে বলে কি? সেটা কখন বললাম? তুমিই তো বললে সমুদ্রে ডুবে মরবে। রসিকতা করে বলল নাফিস। মিষ্টি হাউমাউ করে কান্না করতে লাগল। ফ্লোরে বসে কপাল চাপড়ে জপতে থাকে, হায় হায় আল্লাহ, এই ছিল আমার কপালে। একটা বুড়ো বর জুটল, সেও নাকি এখন চাই আমি সমুদ্রে ডুবে মরি। বিয়ের আগে যে ঘুর ঘুর করত সেসব বুঝি মিথ্যা। আর এখন বিয়ের বছর 2 ঘুরতে না ঘুরতেই সব ফুস। আল্লাহ, শান্ত হও তুমি। রোজ রোজ একটা প্রশ্নই করো, কি বলবো আমি আর? আপনিও বা কেমন মানুষ? বলতে পারেন না আমি মরলে আপনি কি করবেন? আমি পাগল হয়ে যাব। মিথ্যা কথা বলেন আপনি নাফিস। আপনি যে আবার বিয়ে করবেন তা আমি জানি। হ্যাঁ, পাগলে কি না করে বলো? এক্কেরে মাইরা দিমু তোরে নাফিস স্যার বাচ্চা। তোর আবার বিয়ের স্বাদ খুঁচিয়ে দিব। বিয়ে করবে না বলেছিলে, ওটাই ঠিক ছিল, এখন আমার জীবনটা জ্যান্ত শেষ না করে ছাড়বে না। এত বড় কথা? আজই আমি চলে যাব আপুর বাসায়। যাবে যখন সিদ্ধান্ত নিয়েই ফেলেছ, তখন সব শাড়ি গহনা রেখে যেও। আমার আরেকটা বিয়েতে কাজে দিবে। হ্যাঁ, আমার তো আর খেয়ে দে কাজ নেই, ওগুলো রেখে যাব। পুড়িয়ে রেখে যাব, তাও ওগুলো থাকবে না। আমার সতীন এসে আমার পোশাক পরবে, তা হতে দেব ভেবেছেন? না, পুরাতে যেও না ভুলেও। আমি আর দ্বিতীয়বার টাকা খসিয়ে বিয়ের মার্কেট করতে পারবো না। ওগুলো দিয়েই নতুন একটি বিয়ে করব। তবে রে, তুই আমাকে রেখে আরেকটা বিয়ে করে ঘরে নতুন বউ আনার জন্য এতটাই উতলা হয়েছিস? দাঁড়া দেখাচ্ছি। এই রে, দোজটা বেশি হয়ে গেছে। বাচ্চা মরিচ তো দেখি খ্যাপে বোম। মিষ্টি বিছানার ঝাড়ু হাতে নিতেই নাফিস সোজা খাটের তলায় ঢুকে চিৎ পটাং হয়ে ঢুকে পড়ল। এই বেরিয়ে আসেন ওখান থেকে। আজ আপনার একদিন কি আমার যতদিন লাগে। ক্ষমা দাও মাগো। আমি আর এমন কথা মুখেও আনব না। কি বললেন? সরি সরি বউ। এই এক জীবনে তুমি ছাড়া আর কেউই আসবে না।
এই কথাটাই আজ সারা রাত খাটের নিচে শুয়ে শুয়ে জপ করুন। মিষ্টি আমার বউ আছে থাকবে, মিষ্টি আমার বউ আছে থাকবে, এটাই বলতে থাকুন। আল্লাহ সারা রাত আমাকে মশাই আর আস্ত রাখবে না। বউরে এতটা নিষ্ঠুর হইও না। আমি আর জীবনেও বিয়ের নাম মুখেও নিব না। ঠিক তো? হ্যাঁ, একদম পাক্কা প্রমিস। বেরিয়ে আসুন এবার। মারবে না তো? না। প্রমিস, প্রমিস। আসুন। একটু পর থেকেই তো ভ্যালেন্টাইন্স শুরু, তাই দয়া করলুম। নাফিস বেরিয়ে এলো। মিষ্টি নাফিসের গা থেকে ময়লা ঝেড়ে দিল। এরপর 12টা বাজতেই মিষ্টি নাফিসকে একটা চমু দিল। নাফিস খুশিতে মিষ্টিকে জড়িয়ে ধরে বিড়বিড় করল, ভ্যালেন্টাইন্স তোকে ধন্যবাদ। আজ বুঝেছি বিয়ের পর বউয়ের মার কতটা মিষ্টি হয়। আজ তো ভালোবাসা দিবস। আমার জন্য কি এনেছেন? কিছুই না। কি আনবো আর? হ্যাঁ, আমি তো পুরনো হয়ে গেছি, তাই না? 4-4টে বাচ্চা এখন আমার। আমার কি আর সেই রূপ আছে? আহা, ওই দেখো কেমন রেগে যায়। তুমি কি জানো যত বাচ্চা হচ্ছে তোমার রূপ তত বৃদ্ধি পাচ্ছে। চলো না আরেকটা বাচ্চা নেওয়ার জন্য ট্রাই করি। এবারে বাচ্চাটা নিজের পেটে নিতে পারলে বাচ্চা নিন। নিবেন? আর কত বাচ্চা চাই আপনার? আতুরের বয়সের বছর ঘুরতে না ঘুরতেই ত্রিধা এলো পেটে। এরপর নিহাল নিহাত হল। ওদেরও 1 বছর পড়ল। এক হালিতেও স্বাদ মেটেনি। 2 মেয়ে 2 ছেলের বাপ হয়েছেন, ভুলে যাবেন না। মাইজিন হেসে তুলিকা জড়িয়ে ধরে, দুষ্টু হেসে বলে, আমার তো ক্রিকেট টিম বানানোর প্ল্যান আছে। চলো না প্ল্যানটা সাকসেসফুল করি। আপনার মাথা করুন। সরিয়ে দিল তুলিকা মাইজিনকে। মাইজিনকে খেয়াল করল তুলিকা। সে পকেটে হাত ঢুকিয়ে কিছু করছে। পকেটে হাত দিয়ে কি করছেন? ভালোবাসা খুঁজছেন নাকি? তুলিকা মশকরা করল। তোমার জন্য গিফট এনেছি, এই দেখো। মাইজিন গিফট বের করে তাকে দিল। আমার জন্য প্লাস্টিকের এই নকল ফুল আনলেন শেষ পর্যন্ত। আসল ফুল যে বেশিক্ষণ তাজা থাকে না জানো না। তাই বুদ্ধি করে এই প্লাস্টিকের ফুল এনেছি। ঠিক আমার ভালোবাসাও এমন তাজা থাকবে। শুধু তুমি পাশাপাশি থেকো। আমি তো সব সময় আপনার পাশে আছি। আপনি ছাড়া কে আছে আমার? ভালোবাসি আমার বাবুদের আম্মু। ভালোবাসি। মাঝে মধ্যে সুখের কথা বলতে বলতে হেসে উঠছিল তারা দুজনেই। কখনো বা অভিমানে নাক ফুলাচ্ছিল তুলিকা। আর সেই অভিমান ভাঙাতে ব্যস্ত হয়ে যেত মাইজিন। এভাবেই তাদের সুখের সংসার উল্লাসে অজস্র ভালোবাসাময় মুহূর্ত নিয়ে কাটতে লাগল। সত্যিই ভালোবাসা সুন্দর। ভীষণ 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 সুন্দর। সমাপ্ত।